শিব মন্দির পেলো, নর্মালি তো হয় যে এত সাকসেস পাওয়ার পর পরের বছর কন্টিনিউ করেনি। করণ জোহরের কিন্তু সিনেমাতে যদি একটা কেউ নতুন হিরো যায়, সেটা করণ জোহরের সিনেমা হয়, নতুন হিরোর সিনেমা হয় না। তো বিমল সামন্তর পুজো ওটা ছিল না, ওটা শিব মন্দিরের পুজো ছিল। সে বছর কলকাতাতে সবাই দায়বদ্ধতার পুজো করেছিল, কিন্তু পুজো একটাই হয়েছিল চোরবাগানে। সমাজসেবী ঠাকুরপুকুর, বরিশা ক্লাব, খিদিরপুর, বাদামতলা, মাস্টারদা স্মৃতি সংঘ। তোমার মনে হলো যে এই পুজোগুলোর থেকে তোমার জয়ন্তর এরকম একটা পুজো পাগল ছেলে, যেটা পাওনি সেটার জন্য ক্ষোভ দেখানোর জন্য এটাকে ফেরত দেওয়াটা অহংকার। মানে এখনকার এই যে পুজোর যে ট্রেন্ডটা বদলাচ্ছে, হ্যাঁ কেন বদলাচ্ছে? এই পাশের পাড়াটাও যদি একটা ভালো পুজো করতো, আর একটাও যদি ভালো পুজো করতো, আর এশিয়ান পেন্টস বিষয়টা যদি না থাকতো, প্রত্যেকটা প্যান্ডেলে যদি খুব ভিড় হতো, তাহলে এই না সেই পাল ছাড়া একটা নৌকার মতো আপন গতিতেই এগিয়ে যেত দুর্গাপুজোটা। ইদানিং যেমন খুব খুব রিসার্চ নিয়ে কাজকর্ম হচ্ছে, আর তার মধ্যে গাদা গুচ্ছের ইতিহাস লেখা রয়েছে সব। আমরা যে কাজটা করি তার জন্য রিসার্চ থাকে না, গৌরাঙ্গা কৈলা যে কাজটা করে তার জন্য রিসার্চ থাকে না। ভগবত সুতার মা দুর্গার পায়ের তলায় একটা নথি রেখেছে। আমি আমার প্যান্ডেলের মধ্যে একটা ক্যারাম বোর্ডকে উল্টে রেখেছিলাম। আমি এটা পারি বলে আমি ওটা করেছিলাম, আর ভগবত ওটা পারে বলে ওটা করেছিল। ওইটা তোমাকে যতক্ষণ না তুমি বলে দিচ্ছ, ভিড় ঠেলতে ঠেলতে এসে সে ওইটা দেখে ওই ব্যাখ্যাটা না জানলে সেই মজাটা পাবে? একটা কাঁধে বাচ্চা নিয়ে যাচ্ছে যে আইসক্রিম খেতে খেতে প্যান্ডেলটা দেখবে ঠিক করেছে, তার কি হবে তাহলে? সে দুর্গাপুজোটা মিস করবে না? আমার সিনিয়র কিছু মানুষ যাদেরকে আমি পুজো করি, দেবতা ভাবি, তারাও আর্ট কলেজ নয় বলে আমাদের অবহেলা করে। সে তো আছেই। সেটা হচ্ছে যে সমস্ত আর্টিস্টরা আর্ট কলেজ থেকে পাস আউট করে এসে একটু অহংকার করে, তারা যাদের বই দেখে পড়াশোনা করে বড় হয়েছে, আর্টিস্ট হয়েছে, সেই সমস্ত আর্টিস্টরা কিন্তু কোনো আর্ট কলেজে যায়নি। এখানে কে কত টাকা পায় সেটাও লিখি, আবার কোন কর্মকর্তা হয়তো প্যান্ডেলে ঢুকে ভুলভাল কিছু কথা বলে চলে গেছে, সেটা আমার আঘাত লেগেছে, সেটাও একটা জায়গায় এরকম নোট করা থাকে। 100 টন পাথর নর্থ বেঙ্গলে গিয়ে 3-4 বার ধরে ঠান্ডার সময় 4 লরি মাল আনিয়েছিলাম এখানে। কিছু ক্লাবের অসহযোগিতা বা অনেক কিছু, খুব হার্ডকোর জায়গা কলকাতা। দুর্গাপুজোকে তুমি যতটা দেখো মা দশ হাত দিয়ে, আর যারা আগে আর্ট হিস্ট্রি থেকে পড়াশোনা করে সেই সমস্ত কাজকর্মগুলো দেখে দেখে যখন কাজগুলো করতো, সেই কাজগুলো কে মেলাতে যেত। এবং সেই দুর্গাপুজোটাকে আমি শুধু দুর্গাপুজো আর্ট বলে, আমি আর্টিস্ট, আমি অমুক কলেজ থেকে পাস করে এত বছর ধরে কাজ করছি বলে আমি সব বিখ্যাত বিখ্যাত কাজ করছে, বড় বড় অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের যারা মেন মিস্ত্রি, যারা এই কাজগুলোকে নামায়, তাদের স্কিল সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমার? 1 ইঞ্চি প্লাস 1/4 ইঞ্চি। আচ্ছা, ওইটা মেরে এরকম বাঁকিয়ে দিয়ে যে একটা কাপড়কে টান টান করে একটা কুচি দেওয়া যায়, হ্যাঁ, সেটা কি আর্ট না? হচ্ছে আমার সাইন। আচ্ছা, এখানে ওই চুলির ডগাটা উড়ে গেছে। এইটা আমি বানিয়েছিলাম তোমার 1973-তে। একটু তো ঘষা মাজা হয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, ওই লোগোটার মধ্যে না নকশাল পিরিয়ডের যে দেয়াল লেখা হতো, সেই দেয়াল লেখার যে অক্ষরগুলো হতো না, সেটা আমার ছাপ আছে ওখানে। আচ্ছা, এই ডিএস রোডে বিল্ডিংয়ে দেখছো, আর ওই যে ঘরটা, ওই যে সেই, ঠিক আছে, ওই ঘরটা ছিল আমার জীবনের প্রথম দোকান ঘর, যেখানে সাইনবোর্ড লিখতাম। আর ওর ঠিক সামনে ডিওয়াইএফআই এর একটা সিপিএম এর পার্টি অফিস আছে। তারপর ওখান থেকে ধরো 89, 90, 91-এ নামলাম এখানে, ওই গলির ভেতরে একটা ঘর। আর এই যে লাইন দিয়ে এখানে, এইটা তখন খোয়ার রাস্তা, আর এটা হচ্ছে বেহালা বাজার। এই বেহালা বাজারে যত ফলের দোকান ছিল, ফুটপাতে বা পাকা দোকান, সেই দোকানে আমি ঠোঙা বিক্রি করতাম। তারপরেই শুরু হলো আমার কেরিয়ার। এই ছিল আমার দোকান। ওই যে ইমিটেশন গুডসের দোকানটা, যেটা ওই যে মালা ঝুলছে, ওইটা ছিল আমার দোকান। এখানে দোকান মানে আমি তখন ফুটপাতে বসতাম। ঠোঙার পরে তুমি ওখানে গেলে? হ্যাঁ, ফুটপাতে বসতাম। ফুটপাতে হরেক মাল 5 থেকে ধরো বিক্রি করতাম, হাতা খুন্তি এই সমস্তগুলো। এই যে ধরো তোমার চয়নিকা, এখানে হোশিয়ারি সেন্টার, তারপরে পরিধান। এই পরিধান যে দোকান, সেই দোকানের যে ভদ্রলোক, তার 2 ছেলে
তার এক ছেলে হচ্ছে তোমার এই বেহালা ফ্রেন্ডসের ভাস্কর সাহা, ভাস্কর শ্রীনিকেতন, এই যে ভাস্কর শ্রীনিকেতন দোকান, বেহালা ফ্রেন্ডসের যে সেক্রেটারি ভাস্কর সাহা, সে হচ্ছে এই পরিধানের ছেলে। তোর মা তখন আমাদের কোলে করে নিয়ে আসতো আর আমার শোকেসের উপরে এরকম বসিয়ে দিত। তারপরে ওখান থেকে এলাম এইখানে এক ভদ্রলোক আছে দি কোহিনুর, এই দোকানটাকে দেখে রাখা তোমার দরকার। কোন দোকানটা বলো তো? আসো, এই যে এইটা হচ্ছে আমার সেই তিনতলা দোকানের সিঁড়ি। আচ্ছা, তিনতলা দোকান আছে। হ্যাঁ, এইটা দিয়ে উঠতাম আমরা। আর এই দোকানটা আমাকে যিনি করিয়ে দিয়েছিলেন, যিনি আমার সব আর কি দাদার মতো, সেটা ছিল এই দোকানটা দি কোহিনুর। হ্যাঁ, এই হচ্ছে দি কোহিনুর। এই দোকানের প্রথম শাটার লেখা আর সাইনবোর্ড লেখাটা ট্রাম ডিপোতে আমার কেরিয়ারের ফার্স্ট, মানে বলতে পারো একটা মাইলস্টোন। আর এই দোকানের যেমন অনেক গল্প, এই দোকানের যে মালিক সে হচ্ছে আমার দাদার মতো একদম সব আর কি, গডফাদার। সে না হলে আজকে অত বিমল হতো না। সঞ্জুদা আসছি, এই দোকানটাতে এখন সাইনবোর্ড ব্যানার লেখা হতো। এখানে লেখা হতো। হ্যাঁ, এই যে শিল্পালয় নাম। ভালো আছিস বাবু? হ্যাঁ হ্যাঁ, এর যে বাবা, এই ছেলেটি কথা বললো, এর যে বাবা, সে এখানে বসে বসে ব্যানার লিখতো আর লিখতো, ওই রবার স্ট্যাম্প বানাতো। ঠিক, বুঝতে পেরেছি। আর আমি ওখানে দোকান দিতাম। তা দোকান দিতে দিতে মুড়ি খেতে খেতে এসে ওখানে দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে। আমার তো ছোটোবেলা থেকে ন্যাক, তুলি টানা, রং করা এসব করবো, শিখবো, তো হয় না, সুযোগ সুবিধা হয়নি বলে হকারি ফকারি করে টোরে দিয়ে কোনো রকমে চলছিল। তারপরে এই ভদ্রলোক যেমন ওখানে লিখছে, লিখে দেখে 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 আমার মানে লোভ লাগতো। তো আমি একদিন ওই ভদ্রলোক একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলো যে কী চাই তোমার, তুমি রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকো? তাহলে আমার লেখা খুব ভালো লাগে, আমি দেখছি আপনার লেখা, আর আপনি যে লেখেন সেগুলো দেখে দেখে আমি আবার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করি। তো বলছে যে তাই নাকি, তুমি দোকান দাও? আমি হ্যাঁ, দোকানও দিই, আমার খুব ইচ্ছে লেখা। আর না, এখানে দাঁড়াতে হবে না, দাঁড়াবে না। ভালো আছিস? তাহলে ঠিক আছে বলে, তখন না ওখানে ট্রামগুলো এসে দাঁড়িয়ে যেত, ফাঁকা ট্রামগুলো। আমি ট্রামের ভেতরে বসে বসে সিটে দেখতাম। তারপরে একদিন উনি ডাকলেন আমাকে যে কী ব্যাপার বলো, কী চাই তোমার? আর কিছুই না, আমাকে একটু প্র্যাকটিস করতে দিলেই হবে, আমি সেকেন্ড কোড মারবো, দোলাবো, এইসব করবো। এইসব করতে করতে তারপরে তো ওই লোকে দেখতে পেলে যে ওখানে বসে বসে আমি লিখছি, তখন দোকানদাররাও আমাকে ডাকতে শুরু করলো আস্তে আস্তে। 91-এর পরে এলো এইটা। এটা কত সাল? এটা 93। 93। তো খুব তাড়াতাড়ি 2 বছরের মধ্যেই তো চলে এসেছিল। হ্যাঁ, আমি তো ভালো লোক, স্টুডেন্ট ভালো তো, হ্যাঁ হ্যাঁ, যা দেখি শিখে নিই, ফাটাফাট করি। ওনারা ভালো লোক না, মানে অনেক বড় আর্টিস্ট তুমি, না হলে এতটা জায়গা থেকে তুমি নিজেকে ইমপ্রুভ করে ফেলেছো। না, তারপরে কী হলো বলো তো, আমাকে না এক ভদ্রলোক, আমার জীবনে অনেকগুলো ভদ্রলোক আছেন, সেই ভদ্রলোক এখন নেই। আমি যে কোহিনুরের দাদার কথা বলছিলাম তোমাকে, বলছি উনি শঙ্কর সাহা, উনি না হলে তো আমার কিছু হতো না, অনেকটাই এতটা হয়তো আসতে পারতাম না। আরেক ভদ্রলোক ছিলেন, তিনি মারা গেছেন, এখানে কাঠার হোমসের মালিক। ওই গলির ভিতরে একদিন এরকম লিখছি, তো একদিন গিয়ে আমাকে বলছে যে এরকম গলির মধ্যে পড়ে থাকলে হবে, তোমার মধ্যে ছেলে, বাইরে বেরিয়ে আসতে হবে। তাহলে বুঝতে পারলাম না কী বলতে যাচ্ছে, কেন এরকম বলছে। পরের দিনকে সাথে দেখা করলাম, দেখা করার পর বলছে যে, আমি বললাম বুঝতে পারলাম না আপনি কী বলছেন। বলছে আরে বাবু, একটা বাইরের দিকে দোকান নিতে হবে তোমাকে। তাই আমি বললাম বাইরের দিকে যে দোকান নেবো আমি, তো বাইরে টাকা লাগবে, সে তো অনেক টাকা। বলছে চুরি করো, ডাকাতি করো, কিন্তু তোমাকে বাইরে বেরোতে হবে। তাই আমি বললাম তো, মানে বুঝতে পারছি না ওনার কথার ভাঁজ। তো আবার গেছি পরের দিনকে, তখন বললো টাকা ধার করো। সময়টাকে ধরে তখন উনি যখন বললেন এই কথাটা, তখন না আমার স্ট্রাইক করলো যে তাই তো, যাতে টাকা রোজগার করলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই টাকা ধার করতে হবে। সঙ্গে সঙ্গে দাদার কাছে গেলাম, দি কোহিনুরের দাদা শঙ্করদা। তখন শঙ্করদা বললো হ্যাঁ ঠিকই তো বলেছি, চলো ক টাকা লাগবে দেখো। তোমারই করা? এগুলো আমার হাতের লেখা। হাতের লেখা? ওইটাও করা, কোহিনুরেরও করা। এটা কখনো ফন্টস হিসেবে না, দুটো জিনিস হয়। যেমন ওই দেয়ালটাও আমার রিসেন্ট লেখা, হ্যাঁ, এই বছর 2-3 আগে, ওই যে এলিট টেলারটা। হ্যাঁ, তো ওই আমি মানে ভদ্রলোক বললে একটা লেখার লোক দাও, তাই বললাম আপনার আপত্তি না থাকলে আমি লিখতে পারি।
যে দেখি মানে এতদিন ধরে এত জিনিস করে এসেছি, বন্ধ হয়ে আছে, আর একটু তুলি রং নিজেই কিনলাম, সব রং তুলি ফুলি কিনে টিনে লিখলাম, ওটা তা থেকে গেল, দেখতে পাচ্ছি রোজ, এটা ভালো লাগে। তো এই প্র্যাকটিসটা আছে। তা দু রকম হয়, একটা হচ্ছে এই ধরনের লেখা যেগুলো আমরা গ্রাফিক্সে ইউজ করি, আর একটা হয় তোমার হাতের লেখা ক্যালিগ্রাফি বা একটু স্টাইল করে স্ক্রিপ্টে কার্সিভে এরকম। তো এই যে লেখাটা, যে লেখাটা তুমি দেখবে আমার হয়তো পুজোর ব্যানার ফ্যানারও অনেক কিছু পাবে। হ্যাঁ, এটা আমি এখানে যেমন চক দিয়ে ডাইরেক্ট লিখি, এটা আমার রেগুলার চেঞ্জ হয়। তো যখন যেমন কোটেশন মাথায় আসে বা কিছু কিছু কখনো কখনো গুগল থেকেও নিয়ে এটাকে লিখে, এটা রেগুলার চেঞ্জ হয়, মানে ধরো 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ হয়। তো অনেকে এই ফ্রেম ছবি বানাতে এসে আগে এটা দেখে, তারপর ঢোকে, তারপর ভেতরে ঢুকলে তুমি বুঝতে পারবে আরও কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র আমরা বানাই। শুধুমাত্র ফটো ফ্রেমিংয়ের দোকান এটা নয়। আর আমি আমার জীবনে ঠোঙা বিক্রি দিয়ে শুরু করেছি তোমায় বললাম, আর এখন এসে থেমেছি, যদি ব্যবসার দিক দিয়ে বলো তাহলে ফ্রেম হাউস। আর পুজোটা তো প্যাশন থেকে আসা। যখন ছোটোবেলায় বসে আঁকো প্রতিযোগিতায় নাম লিখতাম, কিন্তু রং তুলি নিয়ে যেতে পারতাম না, ঘরে রং তুলি নিয়ে যাবো কী করে, সেটাই। তো ওই তখন ক্লাব থেকে দিত, কখনো 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 যখন পুরস্কার দিত আমি বলতাম আমাকে এসব না দিয়ে খাতা কালি যেগুলো দাও, সেগুলো ওরা দিত, মানে এমনিই দিত, পুরস্কার হিসেবে না, এমনিই দিত, সেসব দিয়ে করতাম। তারপর বাড়ির মেঝেতে আঁকতাম, মেঝের ডেটও হয় না, স্কার্টিংয়ে স্লেট পেন্সিল দিয়ে, তখন থেকে লেখাটা বলতে পারো প্র্যাকটিস হয়ে গেল। এটা হয়ে গেল 93। এরপরে সাইনবোর্ড ব্যানার গেলে এর পেছনের দিকে একটা ঘর নেওয়া হলো, সেখানে তখন শুধু ইলেকশনের ব্যানার ছাপা হতো। এখন আছে সেই ঘরটা এখন বিল্ডিং হয়ে গিয়ে অন্য ছেলেটা নিয়ে গিয়ে এখন আমাদের ফ্রেম হাউসের ওয়ার্কশপ আছে। এই বিল্ডিংটা তখন ছিল না, এই বিল্ডিংটার এখানে একটা রুম ছিল বড়, যে রুমটাতে ওই ভিডিও ক্যাসেট ফ্যাসেট সব ভাড়া দিত। তখন ওরা ভিডিও ক্যাসেটের ব্যবসা ছেড়ে দিল, তখন আমি এটা নিলাম, আমাদের এটা দোকান, আর ওর এইটা ওয়ার্কশপ, মানে তখন এখানে ব্যানার লেখা, ইলেকশনের ব্যানার, বা ধরো এই যে এই তখন এই দোকানগুলো অনেক মানে পরিচিত, তখন তুমি হাতে তখন সিল্ক স্ক্রিনে ব্যানার ছাপা হতো। ফ্লেক্স তো এলো তোমার 98-9-এর পরে, 98-8এও না, 2000-2000-তে এলো। আমরা তখন P2 বলে একটা মেটেরিয়াল আছে, সিনেমা হোর্ডিং আঁকা হতো জানো, এই গ্রাফ করে করে সব ছবি আঁকতো, আমিও করেছি। ওই ব্যানারগুলো তখন এখানে খুব হতো, আর আমি বেহালা তখন খুব পপুলার ছিলাম ওগুলো। এবারে এই বিল্ডিংটা তখন নতুন হলো, তখন আমি ওই ঘরটার বদলে এই ঘরটা যখন পাওয়া গেল, সেখানে অনেক কিছু করেছি আমি। এখানে ধরো আগে আমাদের তো প্রিন্টিং প্রেস ছিল, মানে আমি অনেক কিছু করার মধ্যে যদি বলি, ধরো ঠোঙা বিক্রি, তারপরে ধরো হরেক মাল পাঁচশিকে, তারপরে ইমিটেশন গুডস, তারপরে সাইনবোর্ড ব্যানার, তারপরে হচ্ছে ডিটিপি ডিজাইন ফিজাইন ইত্যাদি, তারপরে হচ্ছে তোমার প্রিন্টিং প্রেস, ডিজিটাল প্রিন্ট, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের কাজ। তখন যখন তুলি ছাড়লাম, কম্পিউটার ধরলাম 97-এ, তখন থেকে ডিটিপির কাজ, তারপরে গ্রাফিক্স ডিজাইন, তারপরে ফ্রেমিং এলো 2007-8-এ, 2006 থেকে দুর্গাপূজা শুরু হলো। এই করতে করতে এখন ফ্রেমটাই হচ্ছে মূল একটা জায়গা, 6 মাস ধরো, আর 6 মাস দুর্গাপুজো, এই হচ্ছে এখন চলছে। এরপর কী হবে জানি না। এখনও কিন্তু আমি এইগুলো আমার কিন্তু সব প্র্যাকটিস আছে, মানে তুমি যে কোনো মুহূর্তে একা যদি আমাকে চাবির ব্যাগ দিয়ে দাও, আমি এসে দোকান ফোকান খুলে ঝাড়ফাট দিয়ে জল ফল ছিটিয়ে ফিটিয়ে ধূপ ধুনো দিয়ে কাউন্টারে বসতে পারবো। হ্যাঁ, না মাটিতে থাকার জন্য না, মানে প্র্যাকটিসে আছে, এবং সেটাকে না মানে খুব কনসিয়াসলি রাখা হয়েছে। কেন ব্যাক গিয়ার জানো তো তুমি, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের হতে পারে, অস্বীকার করার জায়গা নেই, নেচার বলে এটা। কাজে তুমি যদি সেই প্র্যাকটিসে না থাকো, তোমার মাটিতে পা অটোমেটিক তখন থাকবে। সে ছোটো 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 না অনেক মানে ইনসিডেন্ট থাকে একটা জিনিস তৈরির পেছনে, মানে আবেগে অনেক কিছু এসে যায় আর কি, অনেক কিছু মনে পড়ে আর কি, কিন্তু এনজয়ও করি, কেন আফটার অল একটা অ্যাচিভমেন্ট তো। আর ওই ভালো লাগাটা কাজ করে বলেই না এত কাজের তাগিদ পাওয়া যায়।
আর কিছু নাই। এটা আমাদের ফ্রেম হাউস। ফ্রেম হাউসের যে সাইনেজটা প্রথমেই দেখাই, এই সাইনেজটার যে ইন্সপিরেশন সেটা হচ্ছে ওই 2014 সালের যে সুবর্ণা হয়েছিল, কাঠের এরকম গুঁড়ির মধ্যে দুর্গার নাম লেখার, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা করা। এবং এই যে কাঠের পিসটা দেখছো, এটা ওই প্যান্ডেল চলাকালীনই দুটো পিস বাঁচানো ছিল, তারই একটা এটা আমাদের ফ্রেম হাউস। এই ফ্রেম হাউসে ছবি বাঁধানো হয়, আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস বিক্রি হয়, আর কিছু কাস্টমাইজ জিনিস করা হয়। ও হচ্ছে জাফর আমাদের মেন কারিগর। মানে দুর্গাপূজার যেমন আমার কারিগররা কাজ করে, সেখানে সুভাষ বিশু থাকে, সেরকম ফ্রেম হাউসের মেন কারিগর হচ্ছে জাফর। এরপরে আমাদের প্রিন্টিং হয়, আমরা একমাত্র ফ্রেমার যারা প্রো লেভেলের প্রিন্ট করি। প্রিন্টার আমাদের এখানে রেডি আছে, আর ফ্রেমটাও বানাই। আর কিছু আমরা বাইরের আর্টিস্টের কাজকর্ম যারা এগুলো করে, তাদেরকে আমরা নিয়ে আমরা ফ্রেমিং করে আবার সেগুলোকে আলাদা করে বিক্রি করা হয়। আর আমাদের ছেলে সমাপন, ওর ডাক নাম সঞ্জু, এখন ফ্রেম হাউস ওই চালায়, মানে ওই দেখে, বাবা পুজো করে, আর ছেলে এই ফ্রেম হাউস চালায়। আর ব্যাক ড্রপে আমরা আছি, নেপথ্যে আমরা আছি। সৃজনী অ্যাওয়ার্ডটা আমার কাছে এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি যেহেতু এই ব্যানার, সাইনবোর্ড বা ওই ধরো গ্রাফিক্সের লোক, আর সেটারই তারা যখন প্রথম 2013 সালে এই অ্যাওয়ার্ডটা চালু করলো, সেইটা পাওয়াটা আমার কাছে বেশ খুব এক্সাইটেড ছিল। এবং এখনও প্রায় নিয়ম করে আমি চেষ্টা করি যে পাওয়ার, তো পেয়েও যাই, প্রায় হয়ে যায়। কম্পিটিশন থাকে এখন তো খুব ভালো কম্পিটিশন, মাঝে মাঝে বাদ যায়, আবার কিন্তু পাই, একটা রেগুলার বেস পেয়েই যাই। যখন দাদা তুমি শুরু করেছো, তখন ওই যে পলিটিক্যাল যে ব্যানার লেখা, সেই সময় থেকে একটা যোগাযোগ, সেটাতে আমি খুব বিখ্যাত ছিলাম। বেহালায় কেন, কলকাতাতেও ছিলাম, কলকাতাতে বিখ্যাত ছিল। পরবর্তীকালে প্রথম দিকে বেহালায় ছিলাম খুব বিখ্যাত। আমি একমাত্র লোক ছিলাম যার ঘরে সিপিআইএম এর নেতা, তৃণমূলের নেতা, কংগ্রেসের নেতা, তখন বিজেপি এত এখানে ছিল না, তারা এসে একসাথে বসে আমার দোকানে চা খেত। এবং আমি তাদের নাম আনছি না, তো তারা একসাথে বসে এখানে, তারা সব এখন মন্ত্রীও আর কি। আচ্ছা। তো চা খেতে বসে, এবং বিমল আমারটা আগে করে দে। পলিটিক্যালি কাজকর্ম, ব্যানার, তখন তো সিপিআইএম এর ছিল, সরকার ছিল, প্রচুর ব্যানার করেছি আমি। আমার ধারণা, একটা মজার কথা বলি, আমরা না ইলেকশনের আগে কোন কেন্দ্রে কে দাঁড়াচ্ছে এই নামগুলো যেই মুহূর্তে পেয়ে যেতাম, সেই মুহূর্তে তাদের সিম্বল এবং তাদের নাম দিয়ে ব্যানার, সিম্বল সব রেডি করে রেডিমেড বিক্রি করতাম। আচ্ছা, করে আমার ঘরে রেখে দিতাম। তখন ফ্লেক্স ব্যানারের ডিজিটালের কোনো ফ্লেক্স তখন আসেনি, আমি 93, 94-এর কথা বলছি, 95-এর কথা বলছি। তখন আমরা ব্যানার ছেপে রাখতাম। পার্টি কমরেড আসছে, এসে বলে, বিমল আমাকে 10টা ব্যানার দিয়ে, 4টে ঝান্ডা দে। তৃণমূলের লোগোটা দিল্লিতে দেখানো হলো, সেই যে ব্যানার, সেটাও এখান থেকেই ড্রয়িং হয়েছিল। তখন আমাদের আমরা তখন না ওই সিম্বলটা পাওয়ার জন্য, ওই যে বলছিলাম না যে আমরা আগে থেকে বানিয়ে রাখতাম, তো আমরা ক্যান্ডিডেটের নাম ফাম এটা ওটা সেটা যখন যেই মুহূর্তে পাই, সেই মুহূর্তে ওটা চেষ্টা করি এখানকার যারা নেতা আছে তাদেরকে ধরা, দাদা কিছু বেরোলো, দাদা নাম বেরোলো, কে দাঁড়াচ্ছে। তো অফিসিয়ালি যেই ওরকম বেরিয়ে আসতো, আমরা তার নাম সঙ্গে সঙ্গে ডিজাইন করতাম, সঙ্গে সঙ্গে সিল স্ক্রিনে ওটাকে ট্রান্সফার করতাম। পরবর্তীকালে ফ্লেক্সে যখন তখনও কম্পিউটার নিয়ে বসে থাকতাম, ওটা আসতো। 2000 সালে আমার মনে হয় যতদূর সম্ভব, ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় আর একজন, আমার এক্ষুনি মনে পড়ছে না, ওই একটা প্রেসের ছবি দেখেছিলাম, তৃণমূলের লোগোটা এরকম একটা শিটে ব্ল্যাকে, ওই যখন ওনারা পেলেন, সেইটা ইলেকশন কমিশন থেকে পেলো মনে হয়। হ্যাঁ, টিভিতে দেখেছিলাম, টিভিতে। ওইটা দেখে আমরা তখন ড্রয়িং করে শুরু করলাম, সিম্বল এসে গেছে, ইত্যাদি ইত্যাদি। তারপর পরে যখন আমার কাছে ইনস্ট্যান্ট কাজও এসে গেল 2-4 ঘন্টার মধ্যে। যাই হোক, সেখানে তখন তো অ্যান্ড্রয়েড ছিল না, তো আমরা তখন ওই প্রিন্ট আউট এখান থেকে ফ্যাক্স হলো, হয়ে সেই এলো, আসার পরে আমরা সঙ্গে সঙ্গে সেটা বানালাম, সঙ্গে সঙ্গে সিল স্ক্রিন হয়ে গেল। রাতারাতি সারা কলকাতাতে তৃণমূলের পার্টি অফিস থেকে সিম্বল এবং
আমাদের মুখ্যমন্ত্রীর ছবি হাত জোড়া করা যে প্রথম ছবিটা বেরোলো পুরো, সেগুলো সব আমাদের এখানে তৈরি হয়েছে। এখান থেকে তৈরি হয়েছে। তখন 1977 সাল, আর এমার্জেন্সি প্রায় শেষের দিকে। হুম জীবনের যাত্রা তোমার শুরু হচ্ছে কর্মজীবনের। হুম কর্মজীবনে শুরু হচ্ছে 2027 যদি আসে, একটা মানুষ 50 বছর তার কাজ কমপ্লিট করবে 2027-এ। করবে না মানে চলবে, একটা জায়গা একটা একটা মাইলস্টোনে এসে মানে হ্যাঁ, পৌঁছাবে। মানে করবে, মানে ওই হ্যাঁ, চলবে। চলবে, মানে এখন কন্টিনিউ চলবে 50 বছর। হ্যাঁ। কোনো কোনো মানুষ যখন 35 বছর রিটায়ার করার চেষ্টা করে, 35 বছর কর্মজীবনের সরকারি নিয়ম অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী, আর এখানে 50 বছর হয়ে তারপরে এখন আবার সেই মানুষ বলেও দিচ্ছে যে এরপরে আমি অন্য কিছু করব। তো আমি বলছি এই তখন পপুলার হচ্ছে বেহালার বুকে, চারিদিকে একটার পর একটা সে দোকান উদ্বোধনও করছে, কাজ করছে। দুর্গাপুজোর দিকে কিভাবে মনে হলো যে এবার আমাকে শিফট করতে হবে? এটা না একটা প্যাশন ছিল ছোটবেলা থেকে, তো আঁকা ঝোঁকা একটা শখ ছিল, হুম। যেটা তো ওই অভাবের তাড়নায় হয়ে ওঠেনি। পড়াশোনা, আমি প্রসঙ্গত বলে রাখি, আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, স্যারেরা খুব ভালোবাসতো, আর আমাকে স্যারেরা সব বিনা পয়সা পড়াতো, কোচিং করাতো। যেহেতু জানে বিমল ঠোঙা ফোঙা বিক্রি করে, বেলা বাজারে দোকান ফোকান দেয়, সেই অবস্থাতে দাঁড়িয়ে ওর কাছে কী পয়সা নেই। এই বরিশাল ক্লাব ধরো যে বছর প্রথম এশিয়ান প্রিন্স পেলো, সুশান্ত কাজ করেছিল, মেধস মুনির, তার যেসব লেটারিংগুলো লেখা বা ব্যানার ফ্যানার, সেগুলো সব আমার হাতে করা। আচ্ছা। তো তখন আমরা হয়তো পুজোতে এরকম গভীরভাবে ঢুকিনি, কিন্তু ওকে দেখে তো ভালো লাগতো যে হঠাৎ করে একটা জায়গা এরকম পৌঁছে গেল ইত্যাদি। আমি তখন না দেখে মনে হতো আমিও পারবো। তো সেই কাঠ থেকে একটু কাপড়, কাঠ থেকে একটুখানি বাটাম, কোনো একটা পুজো দুর্গা পুজো হয়ে গেছে, তাদের কাছ থেকে কিছু বেরিয়েছে, কিছু বাটাম এই আদর্শপল্লী থেকেও আমি এনেছি অনেক। মানে সেটা কিন্তু 2006-এর আগে চলছে এটা। অনেক আগে, সেটা তো তোমার 2000, 2001 বা তারও আগে। হ্যাঁ, মানে তখন কালী পুজো তো ওয়ার্ম আপ হচ্ছে। ব্যানার প্রিন্টিং ফিন্টিং করতে করতে ওই কালী পুজো, সরস্বতী পুজো এসব করতে তখন ওই সাজাতাম। আমাদের গলির পুজোটা তখন আস্তে আস্তে হিট করতে শুরু করলো, কালী পুজোটা। আমি যে গলিটা থাকতাম, আমার যে পুরনো বাড়ি, সেইখান থেকে আস্তে আস্তে মনে হলো যে না, লোকে যখন ঢুকছে ভালো লাগছে, তার মানে আমি কিছু পারি, তাহলে আমাকেও আরও কিছু দিলে হবে। ফ্ল্যাট নিলাম, নিয়ে 2006 সালে ওদের তখন এই পাড়ার ছেলেরা আমাকে বললো যে তুমি তো অনেক কালী পুজো ফালী পুজো সব করেছো, আদর্শপল্লীতে পুজো টুজো করেছো, কিছু ওদের সাথে হেল্প করেছো, আমাদের পাড়া পুজোটা করে দাও। সেই পুজো পাড়াটা মানে অলরেডি কি ফেমাস ছিল? হ্যাঁ, নতুন সংঘ হচ্ছে একমাত্র পুজো বেহালার যেখানে লোকে রায়বাড়ির ঠাকুর আর নতুন সংঘের পুজো দেখতেই বেহালায় আসতো। ট্রামডিপায় আমাদের দোকান, আর পাশে 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে পুজো। পরিচিত সবাই ছিল, তো যাই হোক একটা রিস্ক নিয়ে করলাম। সেই দোকানের স্টাফেরাই তখন নিয়ে দিয়ে সব কাজকর্ম করলাম। আমরা তখন সাইনবোর্ড ব্যানারের কাজকর্ম করি, তো তা আমাদের একটা সেট আপ ছিল, এবং ওখানে আমরা তখন গ্লো সাইনবোর্ডের কাজ করতাম খুব। গ্লো সাইনবোর্ডে তখন ওই হালকা হলো পাইপের ফেব্রিকেশন হতো। আচ্ছা। তো তখন ওখানেই আমি পুরো হলো পাইপ দিয়েই একটা ওই গ্রিল ফিলের মতো করে একটা কাজ করেছিলাম, ফেল্টের কাপড় টাপড় দিয়ে। 80,000 টাকা বাজেট ছিল। কলকাতাতে লোহার পাইপ দিয়ে, লোহার হলো পাইপ দিয়ে প্রথম কাজ হয়েছিল ওটা। এখনো পর্যন্ত আমার কাছে রেকর্ড আছে। আর সেই বছরেই না, এরকম মজার ঘটনা, সেই বছরেই ডানলপ নতুন করে আবার খুলেছিল, এবং তার একটা ক্যাম্পেনিং হয়েছিল ব্যানারের, একটা চাকা গড়িয়ে চলে যাচ্ছে আর ছাপ রেখে যাচ্ছে, আর সেখানে লেখা আছে দুর্গা দুর্গা। এই ব্যানারটা সারা কলকাতাতে ছড়িয়ে গেছিলো বিভিন্ন ক্লাবে, পুজো কমিটিতে, মানে পুজোর তখন ব্র্যান্ডিং হচ্ছিল আর কি। তার একটা পার্ট আমি পেয়েছিলাম অর্ডার। আচ্ছা, 2006-এ। বুঝতে পেরেছি। কীরকম কাকতালীয় দেখো, পরবর্তীকালে এগুলো ভাল লাগে আলোচনা করতে। তো 2006 সালে তখন আমার এই ব্যানারের কাজটা চলছে আর এই পুজোর কাজটা চলছে। দোকান তখন কোথায় কি হচ্ছে ভগবান জানে, যা হচ্ছে হচ্ছে, দোকানে তখন মন ছিল না। এবার ওই ব্যানার লাগাতে শিব মন্দিরে গেছি। হ্যাঁ, ব্যানার লাগানো চলছে, একটা কিছু নিয়ে সমস্যা হয়েছে। শৈলেন বলে একটি ছেলে, যার সাথে তোমার আলাপ করালাম একটু আগে, ও তখন গেছে, এই সমস্যা, তো গেছি আমি। বাজাজ স্কুটার ছিল আমার তখন, ওই চেতক স্কুলে নিয়ে গেছি। গিয়ে দেখলাম ওখানে ব্যানার লাগানোটা কি সমস্যা হয়েছিল আমার ইনফ্যাক্ট তখন মনে নেই, কিন্তু ওটা খুব মামুলি ব্যাপার ছিল। আমি তখন দেখলাম পূর্ণেন্দুদা ওখানে একটা কাজ করেছে, একাল সেকাল বলে তিনটে পুজোর একটা সেক্টরে একটা কাজ করেছে, মারাত্মক একটা ভালো কাজ। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছি, আর আমি যে প্যানেলটা বানিয়েছি, বানাতে চলে গেছি আর কি ওখানে।
সেটার সাথে এবার নিজেকে কম্পেয়ার করছি যে কেন এই কাজগুলো এরকম আর কেন আমি এটা যে বানালাম সেটা ওরকম হলো কেন, মানে তো নিজে নিজে রিয়েলাইজ করছি নিজে নিজে কম্পেয়ার করছো। প্রথম বছরেই, কিন্তু এটা আমার প্রথম বছরের দুর্গাপূজার কাজ। তো আমার কখনো না মনে হয়নি যে ওই এটা বোধহয় কম বাজেটে করেছি বলে ওটা ওরকম হয়ে গেল বা এটা ইত্যাদি না। আমি তখন থেকে অনেক কিছু শিখলাম ওখান থেকে। আমি প্রায় 2 ঘন্টা এই প্যান্ডেলটার মধ্যে ঘুরলাম। তখন না আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন জানি না মনে হচ্ছিল, আজকের বলতে খুব ভালো লাগছে, এটা এই ঘটনাটা আমি আগেও বলেছি অনেককে, যে তখন মনে হচ্ছিল যে একদিন আমিও এই শিব মন্দিরে কাজ করতে আসবো। এবং 2015 সালে যখন আমি প্রথম ওখানে কাজ করতে গেলাম, আর যখন আমার 14 সালের এই আদর্শপল্লীর কাজ দেখে ডাকলো, তখন সেই দিনটা খুব মনে পড়ছিল। ঠিক। তো পুজোতে আসা নতুন সঙ্গের হাত ধরে, নতুন সঙ্গে তারপর আমি আর কোনোদিন কাজ করিনি। কেন ওই অনেকটা বলতে পারো সেই গেঁয়োযোগী ভিক পায় না, বা অনেকটা মান অভিমান বা অনেকটা কিছু ঘটনা আছে, এগুলো সব না আলোচনা করাই ভালো। তখন পাশে শাহাপুর বিজয় সংঘ নাম বললে খুব অন্যায় বলা হবে, ওরা আমায় নিয়ে যায় এবং ওইখানে আমি আমার ছোট ছোট করে 3-4 বছর অনেকগুলো ছোট ছোট ভালো ভালো কাজ করি। কিন্তু যেহেতু ওই 40,000, 50,000, 80,000 টাকা এইরকম একটা ছোট্ট বাজার, একটা 12 ফুটে সরু গলি রাস্তার মধ্যে একটা কাজ, ছোট্ট কাজ, মানে 30 ফুট বাই 10 ফুটের একটা প্যান্ডেল, কিন্তু তার মধ্যে খুব ক্রিয়েটিভিটি অমুক তমুক করে যতটুকু যা নিজে পেরেছি সেগুলো করে টোরে দিয়ে একটা জায়গা তৈরি হয় নিজের। সবাইকে বলতে শুরু করলাম যে এই 5 বছর করব, করে যদি দেখি এখান থেকে পয়সা আসছে তাহলে কন্টিনিউ করব, না হলে আর দুর্গাপুজোতে আমি নেই, আমার দোকান অনেক ভালো। এরকম করে করে 2010-এ একটা ক্লাব এখানে কাজ করেছিলাম, সেখান থেকে একটা খুব আঘাত পেলাম আমরা, টাকা পয়সা অপমান ইত্যাদি সবটা নিয়ে 11 সালে সেই দুঃখে পুজোটাই করলাম না, মানে পুজোতে আর ঢুকলামই না, দূর আর ভালো লাগছে না, এবারে দোকান দেখি করি। কিন্তু খুব খারাপ লেগেছিল, ভালো লাগছিল না। 2012 সালে এই মুকুল সংঘ একটা ক্লাব, যেটা এশিয়ান পেন্টস পাওয়ার ক্লাব, তারা বললো যে আমাদের কাজটা তুমি করে দাও। আমি বললাম না, আমার খুব একটা ইচ্ছে করছে না, তবে টাকা যদি দাও তাহলে করতে পারি। তখন মানে ডিটারমাইন্ড, মানে এরা আঘাত দিচ্ছে, ওরা বাজে কথা বলছে, এরাই করছে, কাজ ভালো হচ্ছে, সবাই প্রশংসা করছে, কিন্তু টাকা দিচ্ছে না, আর এইসব লাইন ভালো না, করব না। তখন আমি আমাকে বললাম, আমাকে যদি 60,000 টাকা দিতে পারো তাহলে আমি তোমাদের কাজটা করে দেবো। 60,000 ব্যক্তিগত না পুরো প্যান্ডেল? আমার ব্যক্তিগত টাকা। বুঝতে পেরেছি। তো তখন ওরা বললো 60,000 কেন, ওটা 50 না এখন। আমি বললাম আমি নেপাল বেড়াতে যাব, আমার 4 জনের 15,000 টাকা করে 60,000 টাকা লাগবে। এই টাকাটা যদি তুমি দিতে পারো তাহলে আমি করে দেবো কাজটা, সে আমার তুমি নাম দাও না দাও আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এটা পুরো তখন মানে বিজনেস আর কি, মানে টু সাম এক্সটেন্ট, কিন্তু সত্যিকার বিজনেস কাজটা তো করবো, আমি তো দিয়েই করবো। তো আমি মুকুল সঙ্গে কাজ করলাম, এবং মুকুল সঙ্গে একটা বড় তখন ব্যানার, আমি যতগুলো এখনো পর্যন্ত কাজ করেছিলাম নতুন সঙ্গের পরে মুকুল সঙ্গে একটা বড় ব্যানার, ওরা এশিয়ান পেন্টস পেয়েছে তার আগে 2010 সালে। তো তখন ওখানে বেশ কিছু মানুষ ঢুকলো, এশিয়ান পেন্টসের লোক ঢুকছে, প্রেসের লোক ঢুকছে, আস্তে আস্তে তখন মানে বেহালার বাইরে কলকাতার লোকে আস্তে আস্তে নামটা জানতে পারছে, এটা একটা ভালো লাগলো আমার। তখন আমাকে 29 পল্লীর ওরা অফার দিল যে আমাদের কাজটা সামনের বছর তুমি করে দাও। তো ওদের ওখানেও বললাম যে ঠিক আছে, কত বাজেট দেবেন? না, আমার 3-3.5 লাখ টাকা বাজেট আছে। আমি ঠিক আছে করে দেবো, আমার 50,000 টাকা রেমুনারেশন লাগবে। আমি আবার 50-এ নেমে গেলাম। তখন আমার বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা মাথায় ছিল না আর, তখন পুজোটা পুজোটাই করবো। এবার নেশা বাড়তে শুরু করে দিয়েছে। নেশাটা এবার বাড়তে শুরু করলো। কিন্তু তারপরেই যেটা ঘটলো, 13 সালে পুজোটা ভালো হলো, সেখানে আমি ওই ব্যানারের অ্যাওয়ার্ড পেলাম শারদ সৃজনীর ওই বছর থেকেই, এবং তখন আরও এনার্জি বেড়ে গেল। আর ব্যানারের অ্যাওয়ার্ডটা তখন না যে ইভেন্ট কাজ করতো তারাই এশিয়ান পেন্টসটা করতো, আচ্ছা, মানে স্প্ল্যাশের কৌশিক বাবু। হ্যাঁ, তখন আরেকটু এনার্জি পেয়ে গেলাম যে তার মানে এরা আমার প্যান্ডেলটাও দেখতে আসছে। ওই ব্যানারটা সেবারে প্রথমে অ্যাওয়ার্ড পায়, ওরা প্রথম বছরই যে আমাদের অ্যাওয়ার্ড পায়, বোধনে বাঁধন নাম দিয়েছিলাম, এবং খুব তখন এনার্জি এসে গেল। তখন তাও কেন জানি না মনে হলো যে বড় ক্লাব, ভালো ক্লাব না এলে এইসব ওই 2 লাখ 3 লাখ টাকা 1 লাখ টাকা কাজ করবো, 50,000 টাকা রেমুনারেশন নেবো, দোকানটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক। তখন 2012 সালে আমার ফ্রেম হাউস তখন উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ, এবার ফ্রেম হাউসের তখন নতুন একটা নেশা। তারপরে এখন যে ঘরে আমরা বসে আছি, এই যে ফ্রেম হাউস, এই ফ্রেম হাউস 2013 সালে এই ঘরটা আমি পেলাম। তখন মনে হলো আরো বড় করে করবো। এটা তো অনেক বড়, যথেষ্ট হ্যাঁ, বড়, তাই না? একটু বড় করে করব। ওইখান থেকে তখন এখানে ইন্টেরিয়ার করে শুরু করলাম পুজোর পরে, করে টোরে নিয়ে ভাবছিলাম যে না, তাহলে আর পুজো করবোই না, কেন ব্যবসাটা এত বড় একটা ইনভেস্টমেন্ট যখন এসছে তখন এটাকে নিয়ে একটু করি, তারপর দেখা যাবে। তো এরকম করে ভাবনা চিন্তা করে বসে আছি।
জুন জুলাই পর্যন্ত মানে করব না, একদম ডিটারমাইন্ড, জুন মাস পর্যন্ত। তারপরে আদর্শপল্লী থেকে একটা ফোন এলেন, বিষ্ণুজীবন চক্রবর্তী বলে এক ভদ্রলোক, আদর্শপল্লী ক্লাবের একজন কর্মকর্তা, মানে তিনি আমার জীবনেও একজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি, আমার জন্য অনেক করেছেন তিনি। সেই ভদ্রলোক আমাকে বললেন যে আমাদের পুজোটা করে দাও। তো এই আদর্শপল্লীতে তখন যারা কাজ করে গেছেন এর আগে, তখন আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতাম। আমার জীবনের ধরো খুব বেশি ক্লোজ বন্ধু বান্ধব কখনো হয়ে ওঠেনি, কারণ এতটাই ছোটবেলা থেকে কাজে কর্মে টিকেছি না, ঠিক। যা কিছু বন্ধুত্ব সব কাজের বন্ধুত্ব আর কি। মানে আমি যখন ধরো প্যান্ডেল বানাচ্ছি, যে ছেলেগুলো কাজ করছে আমার সাথে ওরাই বন্ধু, কর্মকর্তা তারাই বন্ধু। সেরকম যখন সাইনবোর্ড লিখছি তখন যে ছেলেটা আমার স্টাফ সে আমার তাহলে বন্ধু। বন্ধু। তো আমার সেরকম কোনো বন্ধু ছিল না যাকে আমি এটা বলতে পারবো সাহস করে। হ্যাঁ, আমরা তো দক্ষিণ 24 পরগনার লোক, আমাদের একটা জেদ কাজ করে। তা আমি বিষ্ণুদাকে তখন বললাম যে বিষ্ণুদা, এরকম একটা দোকান নিয়েছি, অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি, এবছর আর পুজো করার কোনো ইচ্ছে নেই, আর আপনাদের মধ্যে একটা বড় ক্লাব, এত নামি ক্লাব, আমি জানি না কি পারবো। না তুমি করো না। আমি কীরকম খরচাপাতি করেন, বললো 10-12 লাখ টাকা বাজেট দেবে। তখন আমি আর লোভ সামলাতে পারিনি। তখন দেখলে আমার মতন খুলে খেলবে এখানে। 80,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 4-5 লাখ টাকার কাজ করা একটা লোক, আদর্শপল্লীর মধ্যে একটা ব্র্যান্ড, আমাকে 12-13 লাখ টাকা খরচা করবে বলছে, সুতরাং এতটা বোধহয় সুযোগ ছাড়া ঠিক হবে না। ঠিক। রইল ফ্রেম হাউস বলে গেলাম, কথা হলো, দিয়ে তারপরে একটা কাজ করলাম, মাইলস্টোন কাজ ছিল ওটা, আমার সুবর্ণা নাম দিয়েছিলাম। হুম। ওই দুর্গার 108টার নাম কাঠের লেটারিং কেটে 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 করেছিলাম। আর গাছের গুঁড়িকে না ওই প্রথম স্লাইস করে কেটে ব্যবহার করাটা হয়েছিল কলকাতা শহরে ওই প্যান্ডেলটাতে। ওটাতে এতটাই নাম হয়ে গেছে ওখানে এবার ওটা বাকি এশিয়ান পেন্টস তখন শর্টলিস্টেড হলো। Shortlisted সেই হলো। বছরই কৌশিক বাবুদের মানে স্প্ল্যাশের লাস্ট ছিল। ঠিক। পরবর্তীকালে তো কেও ক্রাফট ওরা পায় Crafts 15 পায়। সাল থেকে। তো ওনারা বলেছিলেন যে এই পুজোটা সেরা পুজো ভাবনা চিন্তার দিক দিয়ে, কিন্তু এতটাই ছোট এবং এতটাই, এই পুজোটা যেহেতু আগে পেয়ে গেছে, মানে এটাকে আমরা বছরের বিস্ময় দিতে পারছি না, আবার সেরাও দিতে পারছি না, আচ্ছা। কিন্তু এটা একটা ভালো পুজো, মানে এটা এবছরের একটা সেরা ভালো পুজো। এটা ওনাদের তরফ থেকে মানে ডিরেক্টলি অফলাইনে আমাকে মানে ওনারা বলেছেন, দেওয়ার পরে বলেছেন, দেওয়ার আগে বলেন। আর তখন বিমল সামন্ত নামটা কেউ জানে না, কেউ জানতো জানে না, এইটার পরে এবার নামটা এটার ছড়াতে পরে শুরু করলো। এটার পরে আমার নাম জানার থেকেও বড় কথা, কাজটা নিয়ে আলোচনা শুরু আলোচনা হয়ে শুরু যায় হয়ে সারা গেল। কলকাতা শহরে। এবং সেখানে শিব মন্দিরের ওরা আমাকে ডাকে। তো আমার তখন সেই দুর্গা দুর্গা ব্যানারের কথা মনে পড়ছিল, আর 2006 সালের কথা মনে পড়ছিল। তো আমি তো আর ভাবিনি, আর সেকেন্ড ভাবার কোনো জায়গা নেই। 15 সালে ওনার ওখানে কাজ করলাম একটা পঞ্জিকা পার্বণ নাম দিয়ে। পঞ্জিকা পার্বণ কাজ ভালো হয়েছিল, ওনারা আমাকে মধ্যে দেখতে পেয়েছিলেন একটা কিছু হয়তো খিদে বা ক্রিয়েটিভ, বা আমার কাজ করার তো একটু প্ল্যানিংটা আলাদা আর 5 জন আর্টিস্টের থেকে, সেটা ওনারা বুঝতে পেরেছিলেন। তো ওনারা তখন বললেন যে অনেক কিছু খামতি রয়ে গেছে বিমল, কিন্তু আমি জানি তুমি পারবে, তুমি যদি কথা দাও যে সামনের বছরে একটা কাজ করবে, তাই তোমাকে আমরা আরও বাজেট বাড়িয়ে দিচ্ছি এবং তুমি আমাদের এই কাজটা করো। আর একটা কাজ একটা কাজ করবে নাকি? তুমি কি সে সময় দুটো কাজ করেছিলে? আমি সে বছর আদর্শপল্লী, পরের বছরে একটা কাজ করব, পরে আদর্শপল্লী ওরা চাইলো, ও, আমি ও, ছেড়ে ও, দিয়ে কী করে, যে বুঝতে পেরেছি, বুঝতে যে পেরেছি। ক্লাবটা আমাকে এতটা দিল। জায়গা দিল, এতটা নাম দিল। তো আমি তখন দুটো কাজই করেছিলাম ঠিক। 2015 সালে। স্বর্ণাময়ী বলে একটা কাজ করেছিলাম তীর কাঠি দিয়ে। ঠিক। তো তারপরে শিব মন্দিরে আমায় নিয়ে গেল, ওরা অফার করলো, তাই বললাম হ্যাঁ ঠিক আছে। তখন আমার 20 লাখ টাকা বাজেট দিল 2016 সালে। আমার কাছে তখন বিশাল একটা ব্যাপার, এবং আমি তখন একটা কাজ করলাম। দাদা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? চৌকপি, হ্যাঁ বলেন। চৌকফি নিয়ে আসবো, এটা মানে অনেক বড়, এটা বড় অ্যাচিভমেন্ট। শুধু একটা জিনিস জানতে চাইবো যে 12 লাখ টাকা তোমাকে যখন দিচ্ছে আর 20 লাখ টাকা যখন দিচ্ছে, তখন কি শুধু তোমার রেমুনারেশনটাই বাড়ে, না তোমার পুরো স্কেলটাই পুরো বড় হয়ে যায়, সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করার সুযোগ হয় তোমার তখন? যে সময়টার কথা এখন আলোচনা চলছে, সেই সময়টা না আমার রেমুনারেশনটা ফ্যাক্টর ছিল না, মাথায় ছিল না। ফ্যাক্টর ছিল অবশ্যই, কেন টাকাটা তো দরকার, ব্যবসাটা ফেলে কাজ করতে যাচ্ছি, কিন্তু তখন ওটা মাথায় ছিল না। তখন শিব মন্দির একটা ব্র্যান্ড, কিন্তু আমি ওনাকে বলেছিলাম, তুমি প্রসঙ্গ তুললে বলে আমার মনে পড়ছে, আমি ওনাকে বলেছিলাম যে
প্রথম বছরে আমি কোনো টাকা চাইনি ওনাদের কাছে, আচ্ছা। যে আপনারা এত বড় একটা ক্লাব নিশ্চয়ই একটা আমাকে আমাকে একজন বলেছিলেন যে অত বড় একটা ক্লাব তুমি আগে থেকে টাকা চাইবে কেন, হুম। কাজটা করো না, ওনারা যা দেবেন দেখো না। তো ওনারা যা দিয়েছিলেন তাতে যে আমি অখুশি ছিলাম তা ছিলাম না, কিন্তু মনে হয়েছিল যে যদি একটা কাজ করতে বলে আর আমি যদি আমার একটা ভালো কাজ করতে যাই হুম। তাহলে আমাকে তো টাকাটা দিতে হবে, এখানে আমি অনেক দিন ধরে কাজটা করব। সেটাই। তো আমি তখন ওনাদের কাছ থেকে একটা বেশ ভালো টাকা চেয়েছিলাম, হুম। ওনারা রাজি হয়েছিলেন। তাদের টাকা ঘর থেকে দিতে হয়নি, কেন এত পুরস্কার এসেছিল এই কাজটাতে এবং এত ওরা মানে অ্যাওয়ার্ড এসেছিল এবং মানে কী বলবো ব্র্যান্ডিংও ছিল খুব ভালো। মানে কলকাতায় কোনো পুরস্কার সে বছর ছিল না যেটাতে ঢোকেনি ওখানে। ঢোকেনি। আচ্ছা, চৌকপি কি আইডিয়া ছিল? চৌখুপি কিছু ছিল না, চৌখুপি যখন কাজ করলাম আমি আদর্শ পুলিশদের কাঠের কাজ হয়েছিল, তখন ওনারা বললেন যে তুমি কাঠ নিয়ে কাজ করো, কাঠটা তোমার একটা ভালো আসে, ওনারা নিজেরাই বলেছিলেন। ওরা বলেছিল এটা। কাঠে একটা আমারও দুর্বলতা আছে। তো আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে অনেক টাকার কাঠ কিনতে পারবো, তাহলে বাজেটটা বাড়ছে, তাহলে আরও অনেক বড় কাজ দেখানো যাবে বলে কাঠের সমস্ত ব্যবহারিক জিনিসপত্র যা ছিল সেইগুলো দিয়ে চৌখুপির কাজ হয়েছিল। চাকি বেলনা থেকে শুরু করে বারকোশ, নানান ধরনের খড়ম পর্যন্ত যত রকমের কাঠের হয়। মানে আইসক্রিমের চামচও ছিল তার মধ্যে, টুথপিকও ছিল তার মধ্যে, যত রকমের হয় আর কি। এবং আমরা খুব মজা করি 10-12 জন ছেলে কাজ করেছিলাম ওখানে 3 মাস ধরে। সেই বছর প্রথম আমার সাথে চাকিদার আলাপ হয়, প্রেমেন্দু বিকাশ চাকি, হুম। কারণ উনি ওদের লাইট করতেন। চাকিদার সাথে আলাপ হলো, চাকিদার থেকে অনেক কিছু জানা গেল যে লাইট কী জিনিস, আপনি শুধু কাজ করলে হবে না, কাজটাকে কীভাবে দেখাতে হবে, কোথায় আলো দিতে হবে। চাকিদা এই জায়গাগুলো চাইছিল পকেট করতে, যেখানে লাইটটা দেখতে পাবে না লোকে, সেটা আমি আগে জানতাম না, সেটা শিখলাম। চৌখুপি আমার কাছে একটা বড় মাইলস্টোন কাজ এবং বিশাল অ্যাচিভমেন্ট একটা। তারপর তার পিছনে তাকাতে হয়নি। একটা নতুন লোক এলো, একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এলো, একটা মেটেরিয়াল নিয়ে কিভাবে একটা এক্সপ্লোর করা যায় একটা কাজকে, শুধুমাত্র কাঠকে নিয়ে। এরম কাজ তো আগে কলকাতায় কোনোদিন হয়নি। প্রথম এশিয়ান পেন্টস পাওয়া গেল, বিমল সামন্ত নামটা উঠে এলো 2016-তে। বাকি যে শিল্পীগুলোর সঙ্গে কথাবার্তা বলাই যেত না, কারণ যেহেতু ওই লাইনের তুমি ছিলে না বলে, তারা কোনো রকম ভয়েস করতে শুরু করলো যে না, তখনও না আমাকে কেউ চিনতো না। সেটাই তো বলছি। না, 2016তেও আমাকে কেউ চিনতো না। কেউ চিনতো না। না, কেউ চিনতো না। ইভেন আমি ওখানে ঢোকার আগে সুব্রত ব্যানার্জি ওখানে কাজ করে গেছেন পরপর 4-5 বছর ধরে। সুব্রত দা জানেন যে আমি ওখানে কাজ করছি বা ইত্যাদি। একেবারে চৌখুপির অষ্টমীর দিন না নবমীর দিন ওনার সাথে আমার আলাপ হয় ওই প্যান্ডেলের। আমার সঙ্গে সুবোধদার সাথে পরিচয় ছিল আমাদের বেহালাতে। ভবতোষদের সাথে আমার পুজো সেক্টরের বাইরেই আগে আলাপ ছিল। আচ্ছা। কেন বেহালাতে বিভিন্ন রকম ওই অনুষ্ঠানে যাতায়াত ছিল ইত্যাদি, বা আমি বোর্ড ব্যানার যখন লিখতাম তখন। বাকি পুজো শিল্পী যারা ছিলেন তার সাথে আমার খুব একটা পরিচয় ছিল না। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে ওই চৌখুপি দেখতে এসে অনেকের সাথে আমার আলাপ হয়। এবং তারপরে তো অনেক অজয় সঙ্গীতিতে ডাক পড়ে, সেই বছরেই আবার বকুল বাগানে ডাক পড়ে। তখন আস্তে আস্তে মানে নেশা এবং পেশা দুটো আস্তে আস্তে ওটাকে দানা বাঁধে। এবং তখন আমি ওটাকে ঠিকই করে নিই যে না, এখানে বেহালার বাইরেও যদি একটা বিমলের পরিচিতি থাকে দরকার হয়, তাহলে দুর্গাপুজোটা একটা ভালো প্ল্যাটফর্ম। এবং আমি যে প্ল্যানিংয়ে কাজ করে বা যেভাবে কাজটা করে লোকের কাছে পৌঁছাতে পারলাম, সেরকম আরও অনেক কিছু আমার কাছে দেওয়ার আছে, সেগুলো দেওয়া যায়। ইমিডিয়েট পরের বছরে অজয় সঙ্গীতে একটা কাজ করলাম শুধুমাত্র লোহা দিয়ে, এবং সেখানে এই একই মানে লোহার এমন কোনো জিনিস ছিল না যে ওখানে আমি কাজ করিনি, লাগাইনি। আবার একই বছরে বকুল বাগানে একটা কাজ করলাম, ওইটা প্রতিদিনের পুরস্কার ছিল অজয় সঙ্গতি, আর এটা এশিয়ান পেন্টস শর্টলিস্টেড ছিল 17 সালে। কনকাইজ বলে একটা বাঁশ হয় সরু, ত্রিপুরাতে পাওয়া যায়, আসামে পাওয়া যায়। যখন শিব মন্দির পেলো, নর্মালি তো হয় যে এত সাকসেস পাওয়ার পর পরের বছর কন্টিনিউ করেনি। না, আমি করিনি। কেন? আমি করিনি, দুটো কারণ ছিল। একটা কারণ হচ্ছে যে কী হয়, ধরো একটা বড় প্রডিউসার যখন নতুন কেউ যায় তখন প্রডিউসার সেখানে প্রায়োরিটি পায়।
আচ্ছা, বুঝতে পারলাম। সেখানে এই একটা এক্সাম্পল দেবো, ধরো করণ জোহরের কিন্তু সিনেমাতে যদি একটা কেউ নতুন হিরো যায়, সেটা করণ জোহরের সিনেমা হয়, নতুন হিরোর সিনেমা হয় না। তো বিমল সামন্তর পুজো ওটা ছিল না, ওটা শিব শিব মন্দিরের মন্দিরের পুজো পুজো ছিল, এটাই স্বাভাবিক। ঠিক ঠিক। তো সেখানে দাঁড়িয়ে অনেক কিছু ঘটনা, অনেক কিছু কনভারসেশন, অনেক কিছু বিষয় যেটা কি হয় ছাপিয়ে যায় প্রডিউসার। আচ্ছা। তো সেখানে যদি তুমি নিজে গুরুত্ব না পাও, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও একটা ব্রেক দরকার হয় বা একটু স্বাদ বদল দরকার হয়। এটা শুধুমাত্র পুজোর ক্ষেত্রে না, ব্যবহারিক জীবনেও হয়, বুঝতে পেরেছি। বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হয়। ওই জন্য ডিসিশনটা নেওয়া হয়েছিল। আমার কেন জানি না মনে হয়েছিল যে শিব মন্দিরে এখন থাক একটু, আবার আসা যাবে, অসুবিধা কী আছে। এবং আমি একটু দেখেও নিতে চাইছিলাম যে শিব মন্দির, দেখো শিব মন্দিরের আমি চৌখুপিতে সাকসেস পেয়েছি বলে তুমি প্রশ্নটা করলে। হ্যাঁ হ্যাঁ। যদি আমি সাকসেস না পেতাম, শিব মন্দির আমার ধারণা পরের বছর আমায় ডাকতো না বা ডাকতো না। ন্যাচারাল হয় না যে যে মানুষ অ্যাওয়ার্ডস দিয়েছে সেটা চট করে ধরার চেষ্টাই হ্যাঁ, করবে কিন্তু পরের সেটা বছর। উভয় পক্ষে ডিপেন্ড করে, ওই পক্ষে ঠিক কার কতটা মানে আছে, ইচ্ছে আছে। হয়তো সেই ক্ষেত্রে সেরকম কিছু দানা বাঁধেনি, নাহলে আমাকে বা শিব মন্দির আমাকে বা ছেড়ে দিলই বা কেন, আমি যদি নাই বলি, ছাড়তে নাই তো পারতো। বড় পুজো চোরবাগান বলা যেতে পারে। না, বড় পুজো দেখো শিব মন্দির, বকুল বাগান, এগুলো অজয় সংগতি, এগুলো তো বড় পুজো। কিন্তু বাজেটের যদি বলো, হ্যাঁ। চোরবাগান প্রথম ক্লাব যে আমাকে বিশাল বড় বাজেট অফার করে এবং সে বলে 50 লাখ টাকা দিয়ে তুমি একটা কাজ করো, তোমার ইচ্ছে মতো কাজ করো, কী করছো না করছো আমার কিছু জানার দরকার নেই। তো আমি সেই লোভটা তো অবভিয়াসলি ছাড়বো না, সেই সুযোগটা ছাড়ে না কেউ, আমি ছাড়িনি। এবং বকুল বাগান তখন আমি কাজ করছি 17, 18, 19, 3 বছর পর পর কাজ করেছি। পরপর কাজ হয়েছে। হ্যাঁ, একটার পর একটা ভালো ভালো কাজ হয়েছে। 20 সালেও বকুল বাগান আমি কাজ করছি ফাইনাল। তারপরে চোট বাগানে এত টাকার একটা অফার, আমি সেই সুযোগটা না ছেড়ে অফারটা নিই। এবং আমার তখন মানে খুব একটা ড্রিম প্রজেক্ট ছিল যে আমি তো বিভিন্ন মেটেরিয়াল নিয়ে কাজ করেছি, তো আমার ওই ভাঙা, এখন বলতে কোনো অসুবিধা নেই কারণ এখন তো সেটা সবাই জানে, ভাঙা কাঁচ নিয়ে একটা কাজ করার আমার খুব ইচ্ছে ছিল, যে কাঁচ ভেঙে গেলে পায়ে কেটে যাবে বলে সরিয়ে দেওয়া হয়, তো সেটা যদি একটা প্যান্ডেলের উপকরণ হয়। ঠিক। এই চ্যালেঞ্জটা নেওয়ার একটা ইচ্ছে ছিল। তো ওকে বললাম ঠিক আছে, তাহলে তোমাদের জায়গা অনেক বড় আর বাজেটও যা দিচ্ছ ঠিক আছে। আমি শিব মন্দিরে যে বাজেটে কাজ করেছি অলমোস্ট সেই বাজেটই ওটা কাজ। শিব মন্দিরের যে পরিসর তার থেকে পরিসর অনেক বড়। তো ন্যাচারালি শিব মন্দির, বকুল বাগান, অজয় সংগতি যে স্কেলে আমি কাজ করতে পেরেছি সেটা তো খুব একটা খারাপ নয়। না। তাহলে এটাও খারাপ হবে না, কিন্তু এটা অনেক বড় দেখাতে পারবো। তো একটা বড় ঘরে গিয়ে তোমার যে অনুভূতি হবে আর একটা ছোট ঘরে গিয়ে সেই অনুভূতি তো হবে না, আলাদা হবে। তো আমার একটা বড় ঘরে ঢুকলাম, অনেক কাজ দেখতে পাবে লোকে, এইটা তো একটা বড় সুযোগ। ঠিক। সেই জন্য চোরবাগানকে অ্যাকসেপ্ট করলাম। ভাঙা কাঁচের কাজ শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে, কাজ শুরু হয়ে গেল প্রোডাকশন চোরবাগানের। মার্চে। চোরবাগান কি তার আগে কোনো প্রাইজ পেয়েছিল? হ্যাঁ, তার আগের বছর এশিয়ান প্রেস পেল, তার আগের বছর এশিয়ান প্রেস পেল, এশিয়ান প্রিন্স পেয়েছিল 17-তে। 17-তে। দেবতোষ্কর পিঁপড়ে নিয়ে একটা কাজ করেছিল, নিয়ে কাজ করেছিল। পিঁপড়ের মাটি তোলার নিয়ে একটা কাজ করেছিল, খুব বিখ্যাত ভালো কাজ। ওরাও বছর প্রথম পুরস্কার পায়, পরের বছরে আবার দেবতোষ করেছিল, তারপর বোধহয় আমি গেলাম আচ্ছা। 2020-তে। এবং 20-তে আমি কাজ শুরু করলাম ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে চলে এলো কোভিড, লকডাউন, ডিসিশন নেওয়া হচ্ছে তখন ফোনাফোনি করে যে জয়ন্তকে বললাম তাহলে এটা আমি বন্ধ রাখি, কারণ এটা আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে করা যাবে না। তো বললো দাদা তাহলে লকডাউন উঠে গেছে, তাহলে কি করা যায়, তুমি তাহলে কি একটা অন্য কিছু ভাববে? বললাম তুমি এক কাজ করো, আমাকে 2 লরি বাঁশের কঞ্চি জোগাড় করে দাও, আর 6টা ছেলে যারা পুরো ওইখানে গিয়ে থেকে ফার্স্ট টু লাস্ট কাজ করবে, তারা আর বাড়ি ফিরবে না। ঠিক। কেন আমিও তাহলে ওখানে রেগুলার যেতে পারবো এবং কাজটা হয়ে যাবে, লকডাউনের ফাঁকে ফাঁকেই করে দেবো। আর আমাকে পাবলিক ভেহিকেলসে উঠতে হবে না, আমি স্কুটার নিয়ে চলে যাব, সমস্যা নেই। তখন না আমাদের খুব ওই ইন্টারভিউ হচ্ছিল সব অনলাইন, ওই দায়বদ্ধতার পুজো, এই করতে হবে সেই করতে হবে, এই করে ফেলবো এই করে ফেলবো। তখন বাড়ি থেকে কেউ বেরোতো না তখন কেউ,
তো আমার ধারণা, আমি অহংকার করছি না, আমার তখন জয়ন্ত আমাকে অফার করলো যে দাদা তুমি আসতে পারবে? আমি বললাম যে হ্যাঁ, তাহলে চলো নামি দুজনে। সবাই ভয় পাচ্ছে, চলো আমরা নামি। তো আমি বলছি, হ্যাঁ নামো, আমি রাজি আছি। বলে আমি স্কুটার নিয়ে চলে গেলাম, মাস্ক পাক লাগিয়ে একদম সেই তখন সবাই হয় না 3 দিন ছাড় না 15 দিন ছাড়, তারপরে আবার হবে, দিয়ে টিয়ে ও আর খুব করিতকর্মা ছিল তো পুজো নিয়ে 3 লরি কঞ্চি এনে চলে এলো, মাঠে ফেলে দিল। সেই কঞ্চির কাজ ওই যে এখানে আচ্ছা 3 লরি কঞ্চি নিয়ে চলে এলো, আমিও চলে গেলাম, একটা বালতি, একটা সাবান, মাস্ক, প্যান্ডেলের মাঠের এক কোণায় একটা চেয়ার, আমি বসতাম, 6টা ছেলে, একটু দূরে একটা কারখানা, সেখানে আলাদা আলাদা বসতো, সেখানে কাজ হচ্ছে, আমি সকালবেলা যেতাম, আর ওই দুপুরবেলা পর্যন্ত থেকে একটু বিকেল বিকেল সন্ধ্যের আগে ঢুকে যেতাম বাড়িতে। ফেরার পথে বকুল বাগান হয়ে আসতাম, ওখানে তখন ওরা বলছে কী করবো কী করবো, যে এখন চেপে যাও, দেরি আছে, হ্যাঁ 3-4-5 লাখ টাকা জোগাড় করে রেখে দাও, একটা ছোট্ট করে কাজ সুন্দর করে করে দেবো। এইসব মানে বলতে গেলে না এখন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, মানে এত সুন্দর সব ওই ইয়ে ছিল। জয়ন্ত আর আমি তখন দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোটা করি, এবং বললে হয়তো বিশ্বাস করবে না, সে বছর কলকাতাতে সবাই দায়বদ্ধতার পুজো করেছিল, কিন্তু পুজো একটাই হয়েছিল চোরবাগানে, সরবাগানে। এবং পুজোর লোক দেখতে পেয়েছিল। মানে এত বড় মাঠ তো, আমি এমন একটা জায়গা রেখে ছেড়ে করেছিলাম, লোকে গিয়ে প্যান্ডেলের ভেতর দিয়ে ঢুকে গিয়ে বেরিয়ে গেছে, কারোর সাথে কারোর কোনো টাচ ছিল না, কোনো কিছু ছিল না, এবং খুব সুন্দর স্যানিটাইজিং পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এশিয়ান পেইন্টসের জাজ মহাশয়রা আসেননি, অনলাইনে দেখে তারা অনলাইনে দেখেছেন একটা সাদা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। তো কি বুঝেছেন জানি, শর্ট লিস্টেড ছিল পুজোটা, শর্ট লিস্টেড হয়েছিল, কিন্তু তারপরে আর পাইনি, সেটা খুব কষ্ট দিয়েছিল আমাকে, জয়ন্তকেও দিয়েছিল, যে ওই পুজোটা ছাড়া কিন্তু কলকাতায় সে বছরে দুর্গা পুজো ছিল না। আচ্ছা প্রাইস ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছিল? আমার এই মুহূর্তে মনে নেই, সেই বছরই বোধহয় 5খানা করে সেরা পুজো একেবারে অফার দেখলাম প্রচার হয়ে গেল, 5খানা পুজো পেয়েছে। দুটো পেলো হলো। সমাজসেবী ঠাকুরপুকুর, হ্যাঁ, বরিশা ক্লাব, খিদিরপুর, বাদামতলা, আর হচ্ছে মানস রায়ের মাস্টারদা স্মৃতি সংঘ। মাস্টারদার সঙ্গে। আচ্ছা আমি নামগুলো এই কারণেই করলাম যে তোমার মনে হলো যে এই পুজোগুলোর থেকে তোমার হ্যাঁ, পুজোটা এটা সবাই জানে, এটা মানে সর্বজন বিদিত আর কি, এটা যে চোরবাগান 2020 সালে যে পুজো হয়েছিল, সেই পুজো কলকাতা শহরে আর কোথাও হয়নি, আর কোথাও হয়নি এটা। না। সুতরাং সেটা যদি সেরা পুজো যদি আমি ধরে নিই যে না বিমলদা ওটা কিছু করতে পারেনি, কোনো ডিজাইন হয়, আর্ট হয়নি, কিচ্ছু হয়নি, তাও আমি মেনে নিতে পারি। কিন্তু একটা ছেলে যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে এতগুলো টাকা ইনভেস্ট করে, অতগুলো লোককে চাল ডাল আলু দিয়ে স্যানিটাইজিংয়ের ব্যবস্থা করে একটা পুজোকে এইভাবে অর্গানাইজ করতে পারে, সেই ছেলেটার এই পুজোটাকে যদি রিকগনাইজ করতে না পারি আমরা, তাহলে একজন কর্মকর্তা হিসেবে তাকে মানে তার ক্ষোভের জায়গাটা তা আমি যদি প্রশ্নটা আর উল্টো যদি করি, শিল্পী হিসেবে আমাকে বলা হয়, হ্যাঁ তাহলে আমিও তো টু সাম এক্সটেন্ট সেই রিস্কটা নিয়েছিলাম, জীবনের ঝুঁকি নিয়েছিলাম, তো আমি যে নিয়ে নামগুলো কাজটা করেছিলাম। ঠিক আমি যে নামগুলো করলাম, আমি সেই তাদের যারা উদ্যোক্তা রয়েছে, তাদের যারা শিল্পী রয়েছে, তারা কি সেম ভাবে খাটেনি? না না, তারা খাটাখাটির কথা হচ্ছে না, তারা আমি যে সময়টা ওই কাজটা ঝাঁপিয়ে পড়ে শুরু করেছিলাম, তখন তারা ভাবেও নি যে এই পুজোটা করতে হবে তাকে। সেই পুজোগুলোর সমস্ত আয়ু ছিল 1 মাস 1.5 মাস। আচ্ছা ওই 1 মাসের এরকম, মধ্যে হ্যাঁ। কাজটা কমপ্লিট করা। আর আমরা কাজটা নেমেছিলাম তোমার এপ্রিল মাসে, বুঝতে পেরেছি ফার্স্ট লকডাউন উঠে যাওয়ার পরেই। বুঝতে পেরেছি। মানে আমি এফর্টটার কথা বলছি, আমি কোনো কাজের মানে বলছি না যে কোন কাজ সমৃদ্ধ, কোন কাজ খুব বেশি আর্টিস্টিক, কোন কাজটা বেশি প্রাপ্যযোগ্য হয়েছে, আমি সেটা বলছি ঠিক না। ঠিক। সেই জায়গাতে আমার কোনো প্রশ্ন কোনো কালে ছিল না, কারণ দেখো এক একজন শিল্পী কাজ করবে, তার এক একজন নিজস্বতা থাকবে, এবং তুমি যখন সেটা জাজমেন্ট করতে যাবে, আমরা আলটিমেটলি হয়তো ঘুরে ফিরে সেই আলোচনাতেই ঢুকে যাচ্ছি, তুমি যখন জাজমেন্ট করতে যাবে, তখন তুমি তোমার চোখে দেখবে, তোমার মননা তুমি সেই কাজটা দেখবে, এবং তোমার অথরিটি আছে, তুমি ওটাকে বাঁচবে। সেখানে তোমার কোন কাজটা ভালো লাগবে সেটাকে আমি তোমাকে করতে পারি না, কিন্তু আমি একটা কাজ হয়তো ডিজার্ভ করতে পারি, যে এই কাজটা আমি মনে হয়েছে যে আমি রিজার্ভ করি,
এটাকে যোগ্যতার নিরিখে বাছা উচিত, তাহলে আমি আবার পরবর্তীকালে কাজ করার স্পৃহা, আমরা আনন্দ পাবো বা কাজ করার মানসিকতা থাকবে। অথবা এই কাজটা দেখে আর 5জন শিল্পী মনে করবে যে না, এই ধরনের কাজকর্মগুলো ঠিকঠাক রিকগনাইজ হয়েছে, যাতে এই ধরনের কাজগুলো কলকাতা দুর্গাপুজোতে আসা উচিত। ওই একটা কাজ অনেক বেশি কষ্ট দিয়েছিল। ওইটা আমাকে খুব কষ্ট দিয়েছিল। আমি যে কাজটা করতে গিয়ে ওটা করলাম না, সেই কাজটা তো তারপরে 21 সালে আবার ওই জয়ন্তকে বললাম যে তাহলে পরের বছর এটা করব বলে আবার আমরা শুরু করে দিয়েছিলাম। ওই রকমই ফেব্রুয়ারি মাস থেকে আমি তোমাকে বলছি, আমরা বিয়ারের বোতল না কাটতাম মোমবাতি জ্বালিয়ে, হ্যাঁ, কেটে কেটে রিং বানাতাম, ওই বিভিন্ন পোর্শনগুলো বানাতাম। সেটা ওরা ওখানে একটা বড় বাড়িটা এখন ভেঙে গেছে, ওই বাড়িটার 2টো ফ্লোর দিয়েছিল আমাদের, ওইখানে আমরা বসে বসে ওই কাজগুলো করতাম। আমাদের 2-3টে ছেলে মিলে শুধু কাটিংটা হতো, যে এই কাজটা অনেকটা পরিশ্রমের কাজ, এটা এগিয়ে নিতে হবে। তারপর আবার সেকেন্ড ঢেউ এসে গেল। তখন জয়ন্ত বললো যে দাদা কিছু বুঝতে পারছি না কি করব, চারিদিকে পুজো তো প্রায় বন্ধই হয়ে যাবে। তো আমাকে একজন আইডিয়া দিয়েছে যে এরকম আমি 10খানা ঠাকুর বানিয়ে যদি ওদেরকে ডেলি দিতে পারি, দিয়ে একটা দশাঙ্গনে দশভুজা বলে একটা প্রজেক্ট হবে, এই প্রজেক্টটাকে তুমি একটু লিড করো, যদি ঠাকুরগুলোকে একটুখানি কীরকম ডিজাইন ফিজাইন হয় বা ইত্যাদি একটু করে দেবে, খুব ভালো প্রস্তাব করো, প্যান্ডেলটা তাহলে কাজ করো, তাহলে এটাকে অফ করে দিই আবার এবছর। তাহলে কী করবে, তাহলে তুমি আমাকে ওই AC ব্লক বলে একটা ব্লক হয়, যেটা দিয়ে আজকাল বিভিন্ন ফ্ল্যাট তৈরি হচ্ছে, দেবে গ্রে কালারের বড় বড় ইট, এরকম পাথরের মতো, হ্যাঁ, ওগুলোকে AC ব্লক বলে আর কি। ওই ব্লকগুলো খুব হালকা হয় এবং বেশ বড় সড়ো, তো এটা কম পয়সায় এত বড় একটা ইউনিট। তাই আমি বললাম ওইটাকে তুমি নিয়ে আসো 1000 খানেক, ওইটা দিয়ে একটা প্যান্ডেল বানিয়ে দেবো। আর গত বছরের ওই কিছু লোহার পাইপ টাইপ এটা ওটা যেগুলো আছে, ওগুলোকে দিয়ে একটা কিছু করে দেবো, হয়ে যাবে। দশাঙ্গনে দশভুজাটা করে নাও, তারপর এটা করছি, দেখি কি অবস্থা দাঁড়ায়, বেঁচে থাকি কিনা যায় না, দেখি। আবার কাজ শুরু হলো, সেই কাজটাও খুব দাঁড়িয়ে গেল এবং সেটা হয়েছে বেশ শর্ট লিস্টেড হলো, ছত্রছায়া নাম দেওয়া হয়েছিল। খুব কম বাজেটের একটা কাজ, 20-25 লাখ টাকা একটা কাজ ছিল। দিয়ে একটা বড় একটা চাতাল করেছিলাম, একটা চাতালে 16 ফুটের একটা চৈকি, সেখানে মা দুর্গা বসে আছে তার ছেলে মেয়ে নিয়ে, আর একটা খুব নিচু ছাদের একটা আমি দেখেছি। তো ওইটা করাতে ওটাও শর্ট লিস্টেড হলো। এইটা আবার সে এশিয়ান পেইন্টস পায়নি, আমার কোনো দুঃখ নেই, আমার কিছু নেই, ঠিক আছে, চল, ওর থেকে ভালো কাজ আরও ছিল এবং এটা তো একটা এফর্ট। বাট গত বছরের আঘাতটাকে হয়তো সহ্য করতে পেরেছিলাম বলে এটার অতটা গায়ে লাগেনি ইত্যাদি, বাট এটাও পাইনি, পেলে হয়তো পেতে পারতো। তারপর কি করবে দাদা, দেখো তুমি চিন্তা করে আর আমাকে রাখবে কিনা। ওইটা এখনো মেটেরিয়াল গুলো রয়েছে তো, ওই বাড়িটা ভর্তি, কিছুটা কাজ হয়ে গেছে। হ্যাঁ, কিছুটা মানে 40% কাজ হয়ে গেছে 2 বছর ধরে। না, আমরা এবার ঝাঁপাবো, যা হবে হবে, দেখা যাবে ইত্যাদি বলে আবার আমি শুরু করলাম। তারপর তো ওটা একটা মাইলস্টোন কাজ, এবং কাজটা করতে 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 যেভাবে ডেভেলপ করেছে, 2020 সালে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে আর অনেকটা গিয়েছে, কারণ মাঝখানে 2 বছর গেছে, আরও ভাবনা চিন্তা ডেভেলপ করেছে, করে টরে নিয়ে একটা কাজ হলো এবং সেখানে সুব্রতকে পাওয়া গেল, সুব্রত মৃধাকে পাওয়া গেল। এখানে একটা ছেলের নাম না বললে খুব অপরাধ হবে, সেটা হচ্ছে জাম্বো। এই জাম্বো আমাকে কিন্তু চোরবাগানে নিয়ে গেছিল। আচ্ছা। আর এই জাম্বোই বলেছিল যে বিমলদা এবার ওই কাজটা ফাটিয়ে দাও, সুব্রত মৃধাকে আমরা নিয়ে আসি, তোমার সাথে কাজ করুক, দারুণ হবে, ও ভালো ঠাকুর বানাচ্ছে, তুমি একটা তোমার ড্রিম প্রজেক্ট করে দাও। দিয়ে আমরা সব হয়ে টয়ে গেল, তারপর তো ছেলেটি চলেই গেল। এটা খুব দুঃখের, কলকাতা দুর্গাপুজোর খুব একটা আর কি, জাম্বোর চলে যাওয়াটা। তো জাম্বোর কথা মাথায় রেখে জয়ন্তর ওই যে 2 বছরের স্যাক্রিফাইস, আমার কিছুটা খিদে ওই কাজটার প্রতি, সবটা সাইমultaneously কিন্তু একটা করে ক্লাব আমার চলছে কাজ। আমি 2021-এ সমাজসেবীতে একটা কাজ করেছি, সেটা ওই কাজ করতে করতে ওখানেও সেম কেস, আমাকে একটা ভালো বাজেট দিয়েছিল, ভালো একটা কাজের ভাবনা চিন্তাও ছিল, কিন্তু সেটা ওরা ওই পয়লা বৈশাখ পর্যন্ত তো কিছু নড়তেই পারলাম না, মুখ ঢেকে আমাদের ব্যানার উন্মোচন হলো। তো তখন ওই অরিজিৎদাকে বললাম যে একটা 10-12 লাখ টাকার প্রজেক্টটা একটা করছি, এটা করে দিই, বললে হ্যাঁ সেটাই করো, সেটা ভালো হবে, বলে একটা কাজ করেছিলাম, সেটা ভালো কাজ হয়েছিল, সুন্দর কাজ হয়েছিল।
দিয়ে তারপরে তো 2022-এ ওই কাজটা হয়ে গেল, মাইলস্টোন কাজ, এশিয়ান পেন্টস পাওয়া গেল আলটিমেটলি। পরপর 2 বছরে সুব্রত মিতার একটা হিট ঠাকুরও হলো। এটা করেছে। হ্যাঁ, সুব্রত ঠাকুর বলছে প্যান্ডেল দেখো, আর প্যান্ডেল বলছে ঠাকুর দেখো, দুটো মিলিয়ে ঝিলিয়ে একটা বেশ সুন্দর হয়, এবং জয়ন্তর মুখে একটু হাসি ফোটে। এবং অ্যাকচুয়ালি তিনজনকারই প্রচেষ্টা সফল হয়েছে। হ্যাঁ, ওই মানুষটা যদি 3 বছর একই প্রজেক্টকে সাপোর্ট না দিত, তুমি বানাতে পারতে কখনো না। হতো না। তোমার এবং ড্রিম প্রজেক্ট ছিল, একদম আর সুব্রত মিতার অবশ্যই ঠাকুর এটা। হ্যাঁ, এবং জয়ন্তর এই অবদান, সত্যি কথা বলতে কি, এখনো পর্যন্ত জয়ন্ত তো আমাকে সব থেকে বেশি বাজেট দিয়েছে হুম। দুর্গাপুজোর ক্ষেত্রে। সেটা জয়ন্ত বলে আমি অন্যায় করিনি, ঠিকঠাক জায়গাতেই দিয়েছি। ঠিক। আর আমি বলবো যে এরকম একটা পুজো পাগল ছেলে, যে কিছু মানে ভাবে না আর কি, পুজো করতে গিয়ে কিছু ভাবে না। অনেক ভুলভাল কাজকর্ম ইদানিংকালে করছে, ভাবনা চিন্তার দিক দিয়ে বা অর্থকরীর দিক দিয়ে হয়তো একটুখানি তার টালমাটাল চলছে, যার ফলে সে হয়তো একটুখানি ডিসব্যালেন্স আছে। কিন্তু পুজোটার নেশাটা এবং পুজোটার যে এফর্টটা, সেটা কিন্তু ওরকম ছেলে কলকাতা শহরের কর্মকর্তাদের মধ্যে কিন্তু পাওয়া খুব দুষ্কর, আমি বলবো। আচ্ছা, আমি জয়ন্তদার উদ্দেশ্যে যদি একটা কথাবার্তা জিজ্ঞেস করতে চাই, তোমারই একটা ড্রিম প্রজেক্ট, অবশ্য সবারই, তিনজনকারই ছিল, সেই পুরস্কার যখন ফেরত যাচ্ছে, আমাদের চ্যানেলে দেখানো হয়েছিল, তুমি তার নিয়ে কি ভুল বলবে? করেছে ওটা, জয়ন্ত আমাকে ফোন করেছিল, আচ্ছা। আমি ওকে বারণ করেছিলাম। আমি ওকে এটাই বলেছিলাম হুম। যে এটার এর সমাধান নয়, তুমি যেটা করছো এটা ওয়াইজ হবে না, কেন পুরস্কারটা তুমি যে কাজটা করেছো হুম। সেই কাজটার নিরিখে তুমি পেয়েছো, হুম। যেটা পাওনি সেটার জন্য ক্ষোভ দেখানোর জন্য এটাকে ফেরত দেওয়াটা অহংকার। বাকি ডিসিশন তোমার নেওয়ার ক্ষমতা আছে, তুমি নেবে, কিন্তু আমার মতে বলে ঠিক করনি। দেখো, পুরস্কার আমরা কাজ করি, হয়তো আমাদের নাম হয়, কিন্তু পুরস্কার তো ক্লাব পায়, হুম। পুজো কমিটি পায়। প্রতিমা শিল্পীকে বাদ দিলে বাকি যতগুলো আজকাল ভালো কাজ হয়েছে, যারা, আমরা কি হয়, আমাদের একটু দর বাড়ে, দরটা বাড়ে, একটু হ্যাঁ। রেমুনারেশন চাইতে পারি, একটু বাজার হয়। দেখো, পুজো কর্মকর্তারা না, এই প্রসঙ্গে একটা বলি, পুজো কর্মকর্তারা না, তুমি পাশের পাড়া কি করছে, আর ক্লাব কি করছে, আর 5টা ক্লাব কি করছে, তাদের কাছে না নিজে যা করছে তার থেকে বেশি কনসার্ন থাকে তারা সেটা। এখন পাশের পাড়াতে যদি একটা ছেঁড়া কাপড় দিয়ে সুন্দর প্যান্ডেল হয়ে যায় এবং সেটা যদি পুরস্কার পেয়ে যায়, তাহলে পরবর্তীকালে অন্ততপক্ষে কলকাতা শহরে যত পুজো হয় তার মধ্যে 10খানা পুজো হয় ছেঁড়া কাপড় দিয়ে প্যান্ডেল করা। এই আচ্ছা, চলটা তুমি হয়। এটা কিছু তুমি এটা ইঙ্গিত দিতে চাইলে? না না, ইঙ্গিত কেন, এটা তো সত্যি কথা। মানে এখনকার এই যে যে পুজোর যে ট্রেন্ডটা ট্রেন্ডটা বদলাচ্ছে, বদলাচ্ছে, হ্যাঁ। কেন বদলাচ্ছে? হুম। ট্রেন্ড সেটিংটা কারা করছে? এশিয়ান পেন্টস তো করছে, হুম। যার জন্য তো এশিয়ান পেন্টস নিয়ে এত কথাবার্তা হচ্ছে। সেটাই, সেটাই। আজকে ধরো আমি 3 বছর, 4 বছর, 5 বছর যদি এশিয়ান পেন্টস না পাই, হুম। 6 বছর যদি এশিয়ান পেন্টস না পাই, আমাকে কোন ক্লাব ডাকবে? ঠিক। কেন ডাকবে না, সেই জায়গাটা ধরার চেষ্টা করছি আমি। তুমি হয়তো তখন যে ওই ট্রেন্ডটা ধরার চেষ্টা করবে আবার। না, আমি সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি ম্যান টু ম্যান করবে। ভ্যারি করবে। আমি বলতে চাইছি যে ধরো একটা ক্লাব পাশের পাড়ার পুজো হিট হয়ে গেল, হ্যাঁ। খুব ভিড়, এশিয়ান পেন্টস পেয়েছে, আবির নিয়ে নাচানাচি করছে, ওরা ভালো কাজ করার পরেও পাচ্ছে না, ঠিক। ওদের যন্ত্রণা এটা। সেই যন্ত্রণাটা তো সেটা তো মানে অস্বীকার করার জায়গা নেই। তখন ওরা কি করছে, ফ্রাস্ট্রেটেড হয়ে ওইটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। এই পাশের পাড়াটাও যদি একটা ভালো পুজো করতো, আর একটাও যদি ভালো পুজো করতো, আর এশিয়ান পেন্টস বিষয়টা যদি না থাকতো, প্রত্যেকটা প্যান্ডেলে যদি খুব ভিড় হতো, হুম। তাহলে এই না সেই পাল ছাড়া একটা নৌকার মতো আপন গতিতেই এগিয়ে যেত দুর্গাপুজোটা। কিন্তু এই দুর্গাপুজোটা ট্রেন্ড সেটিংটা হচ্ছে এইভাবে, একটা পুজো আচ্ছা। পুরস্কার পাচ্ছে, হুম। সেটা ইদানিং যেমন খুব খুব রিসার্চ নিয়ে কাজকর্ম হচ্ছে। হ্যাঁ। আমি আমার প্যান্ডেলের মধ্যে ঢুকছি, একটা লোক দর্শক ঢুকছে 3 মিনিটের জন্য, তাকে বলছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাঁশি বাজছে, সাউন্ড, ওইটাই তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের কাছে, ওই ভলেন্টিয়ারদের বাঁশিটা, আর তার মধ্যে গাদা গুচ্ছের ইতিহাস লেখা রয়েছে সব, মানে ইতিহাস একদম, মানে যেটা নিয়ে কাজ হয়েছে, কি এর মানেটা কি? না না, রিসার্চ তো, দেখো তুমি একটা রিসার্চ করেছো, তার একটা রেজাল্ট পেয়েছো, হ্যাঁ। হ্যাঁ। রেজাল্টটা তুমি এনজয় করবে। ঠিক। আমাদের কেউ একজন টেলিফোন আবিষ্কার করেছে, আমরা টেলিফোনে এখান থেকে কথা বলছি, বর্ধমানে তুমি আছো, তোমার সাথে কথা হচ্ছে আমার, এটা আমরা এনজয় করবো। এটা আমরা এনজয় করছি। এবারে এর ইতিহাসটা যদি তোমার জানতে ইচ্ছে করে, তাহলে ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হবে, বা আমার পাড়ার লাইব্রেরিতে যদি বইটা থাকে পড়বো, বা ইত্যাদি হোয়াট এভার।
কিন্তু সেটার জন্য দুর্গা পুজোর প্ল্যাটফর্ম কেন? সেখানে তো লোকে ঠাকুর দেখতে যাচ্ছে, জামা কাপড় পরে যাচ্ছে, আনন্দ করবে, ফুচকা খাবে। আচ্ছা, এটা একটা প্রসঙ্গ কমে এলো আর না না কি। প্রসঙ্গ ক্রমে না, তুমি জেনে মানে- বুঝে প্রসঙ্গ নিয়ে এলে, আমি তোমাকে এবার না, আমি নিয়ে তার এলাম অল্টার ওই দিই, কারণে যে অ্যাডিকশনটা, অ্যাডিকশনটা। আর কোনো কারণ নেই কিন্তু আমার। আমি যদি কথাটা একটু ঘুরিয়ে বলি যে আমি ফুচকা খেলাম আর বাহ দারুণ লাগছে আমার, ইনস্ট্যান্ট ভালো লাগতে হবে তার জন্য তো মোদি আলি একডালিয়া আছে, বিমল সামন্তও আছে। বিমল সামন্তও আছে। হ্যাঁ তাহলে কিছু মানুষরা তো ওই ফরম্যাট করলে হ্যাঁ, অসুবিধা কি আছে? সবাই তো বলেনি যে একই কোনো format এ অসুবিধা করতে নেই, হবে। কিন্তু তাকে সময় দাও। তাহলে তুমি এমন কাজ কেন করছো যে কাজটার যে কোনো একটা পোর্শন যদি আমি দেখে বুঝতে পারি যে এই কাজটা এই হয়েছে, সেটা করছো না কেন? আমার বক্তব্য এই জায়গাটাতে। আমি পারি না বলে বলছি না তা না, কিন্তু অনেক হয়তো ভাববে যে এই লোকটা পারে না বলে এত বড় বড় কথা বলছে, আমি তা বলছি না। আমি যদি একটা কাজকে নিয়ে সারা বছর ধরে রিসার্চ করি, তার জন্য পড়াশোনা করি, আমরা যে কাজটা করি তার জন্য রিসার্চ থাকে না? গৌরাঙ্গ কৈলা যে কাজটা করে তার জন্য রিসার্চ থাকে না? আরো দু চারজনের নাম একটু শুনি। এই যে এখন বিমান যে কাজ করছে, মুদিগালির কথা বললে বলছি, তার মধ্যে কি তার মেহনত বা তার রিসার্চ থাকে না, ভাবনা থাকে না? থাকে তো, কিন্তু এক একজনের জন এক এক রকমের। আমি ধরো বলছি যে তোমার যে জিনিসটা ভাবতে গিয়ে কাঁটা লাগছে, ভবতোষ সুতার আমার খুব প্রিয় একজন শিল্পী, ভবতোষ সুতার মা দুর্গার পায়ের তলায় একটা একটা নথি রেখেছে, টালার প্রত্যয় 2025-এ একটা নথি রেখেছে, গায়ে কাঁটা দেয় না? ঠিক। সেরকমই ধরো তুমি আমার কাজের কথা বলছি, অহংকার বলছি না, মানে উদাহরণ হিসেবে বলছি। আমি আমার প্যান্ডেলের মধ্যে একটা ক্যারাম বোর্ডকে উল্টে রেখেছিলাম চৌখুপিতে, এবং সেখানে গুটিগুলো একটা সার্টেন পজিশনে ছড়িয়ে রয়েছে, কিন্তু ওটা উল্টে আছে, সিলিংয়ে আছে। তো আমি এটা পারি বলে আমি ওটা করেছিলাম, ওটা, আর ভবতোষ ওটা পারে বলে ওটা করেছিল। দুটোর মধ্যেই তো একটা ভাবনা আছে, দুটোর মধ্যেই তো একটা ক্রিয়েটিভিটি আছে, রিসার্চও রয়েছে, আছে তো অবশ্যই। তো আমি বলতে চাইছি যে ওইটা তোমাকে যতক্ষণ না তুমি বলে দিচ্ছ, যতক্ষণ না তুমি ওটার সম্বন্ধে শিক্ষিত হচ্ছ, ততক্ষণ পর্যন্ত ঠাকুরের মুখের দিকে তাকিয়ে পায়ের দিকে তাকাবার পর তুমি সেই জায়গাটার সেই মজাটা নিতে পারছো না। দেখানোর জন্য একটা মানুষকে, আমরা যেভাবে ওই কাজটা দেখেছি, আমাদের একটা ন্যারেটর ছিল সেখানে, টালার প্রত্যয় তুমি জানো খুব অর্গানাইজ একটা ক্লাব, সেখানে যারা গেস্ট যায় তাদেরকে প্রত্যেককে একজন করে দিয়ে বুঝিয়ে দেওয়া হয় কাজটাকে। একটা লোক পাবলিক ভিড় ঠেলতে ঠেলতে এসে কোলে বাচ্চা নিয়ে বা হোয়াট এভার যে একটা নিয়ে, সে ওইটা দেখে ওই ব্যাখ্যাটা না জানলে সেই মজাটা পাবে? পাবে না। কিন্তু সেটা কি তাহলে, এবার তোমার প্রশ্ন, তাহলে কি ওরা করবে না ওই কাজগুলো? করবে তো, কিন্তু সেটার একটা তো লিমিটেশন থাকবে। কিছু লোক করছে, করুক, অসুবিধে কোথায় আছে? কিন্তু আমি আমার পাড়াতে ও পুরস্কার পেয়েছে বলে আমি আবার বেছে বেছে নিয়ে এসে আর একটা কাজ এরকম করবো? আচ্ছা, ওই তাহলে ট্রেনটাতে তোমার কলকাতাতে, প্রবলেম, হ্যাঁ, তাহলে এই যে ট্রেনটাতে প্রবলেম আছে। হ্যাঁ, আমি এই জায়গা ধরার চেষ্টা করছি। তাহলে কি কলকাতা শহরে সবকটা পুজো যদি এখন রিসার্চমূলক হয়ে যায়, সবাই এশিয়ান পেন্টস পাওয়ার দৌলতে লড়বে, তাহলে ভাই যে লোকটা সব বোঝে না, যে লোকটা একটা কাঁধে বাচ্চা নিয়ে যাচ্ছে, যে আইসক্রিম খেতে খেতে প্যান্ডেলটা দেখবে ঠিক করেছে, তার কি হবে? তাহলে সে দুর্গাপুজোটা মিস করবে না? আমি যদি জিজ্ঞেস করি যে এই সমস্ত ব্যাপার এতদিন ধরে কাজ করা হয়েছে, এখনো পর্যন্ত কাজ চলছে ফুল ফ্লেজেড, 2-3টে করে, কখনো আর্ট কলেজ, নন আর্ট কলেজ বলে কখনো নিজের দর, নিজের সম্মান অন্য ক্লাবে যখন যাওয়া হয় বা অন্য জায়গায় যাওয়া হয়, একটু কম কম ফিল করে? আমাদের কলকাতা দুর্গাপুজোর ক্ষেত্রে সেটা খুব একটা ফ্যাক্টর করে বলে আমার মনে হয় না। কিন্তু করে কোথায়? আমি বলছি, কলকাতা দুর্গাপুজোয় আমি আবারও বলছি যে কর্মকর্তারা চায় একটা এমন কাজ, যে কাজটা আগে এশিয়ান পেন্টস পেতে হবে তাকে। যে একটা 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে এখন পুজো করছে গলির মধ্যে প্রথম বছর, সেও ভাবে এশিয়ান পেন্টস আসবে, আমার পুজোটা দেখবে, না এলে তার ক্ষোভ হবে। আর তারপরে চায় যে একটা ভালো কাজ সবাই মিলে দেখবে, হই হই করে এ করবে, মানে প্রচুর পাবলিক দেখতে আসবে। আর এই যে নন আর্ট কলেজের আর্টিস্ট আর আর্ট কলেজের যেটা বলতে গেলাম আমি আর কি, যে কাজ করার সময় কিছু বাধা বিপত্তি থাকে,
মানে কাজ করতে গেলে কিছু কিছু জায়গায় আটকে যেতে হয়। যেমন যেমন ধরো আমি বলছি যে আমি একটা ক্লাব কর্তাকে বোঝাতে চাইছি যে আমি এইখানটা দাদা এরকম করতে চাইছি। আচ্ছা, আমি যদি আর্ট কলেজ থেকে পাস করা একটা ট্রেন্ড লোক হতাম, তাহলে আমি ওই ড্রয়িংটা করে ওকে এই পার্সপেক্টিভ ড্রয়িংটা দেখিয়ে বুঝিয়ে দেখাতে পারতাম যে আমি এটা চাইছি করতে ইনস্ট্যান্ট। ঠিক। সেটা আমি পারি না। এটা আমার কাজ করতে গেলে বাধা লাগে। যদি শিক্ষাটা থাকতো তাহলে হয়তো সুবিধে হতো। আর একটা জিনিস হয়, ধরো আর্ট কলেজ তো আমি পড়িনি, কিন্তু একটা ইউনিভার্সিটি যেখানে বিশ্বভারতী কলা ভবন আমার মেয়ে পড়াশোনা করেছে, সেখানে আমি দীর্ঘ 6 বছর ধরে যাতায়াতের ফলে বিভিন্ন লোকের সাথে কথা বলে সেই অ্যাম্বিয়েন্সটাতে থেকে ক্লাসগুলোতে ঢুকতাম না, বাকি সবটাই তো আমার মধ্যে একটা প্র্যাকটিসের মধ্যে এনে নিয়েছিলাম নিজেই, সপ্তাহে 2 দিন করে গিয়ে গিয়ে মেয়ে পড়তো, আমি যেতাম ওখানে। আচ্ছা, মানে মেয়েকেও দায়িত্ব পালন করা হচ্ছে আর নিজের আর একটু নিজেও শেখা একটু হচ্ছে। শিক্ষিত হওয়ার চেষ্টা করে। সেটা মেয়ে কখন গেছিল? সেটা 2008-এ গেছিল, ও 14 সালে চলে এসেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে আমি দেখেছি, যেটা আমার মনে হয়েছে যে আর্ট তো কেউভাবে হাতে ধরে শেখায় না, হুম হুম, অ্যাম্বিয়েন্স বা ওই পরিবেশটাই একজন আর্টিস্টকে আর্টিস্ট তৈরি করে দেয়, এটা আমার ধারণা। ঠিক। আর যেটা টেকনিক্যালি কিছু কাজকর্ম শেখানো হয়, সেটা একজন কাজ করছে আমি দেখছি, তার থেকে দেখে আমার মতো করে আমি কি শিখতে পারছি, তার টেকনিকগুলো, তার টিপসগুলো, সেখান থেকে কিছু নিজের ভাবনা জেনারেট করছে ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে একটা পরিবেশ দেওয়া হয়, আর্ট কলেজ মানে একটা পরিবেশ দেওয়া হয়, কিছু রেফারেন্স বই পড়ে থাকে মানে পুরোনো দিনের আর্টিস্টের। এবং যাদের আমার ধারণা খুব হয়তো বেশি বলা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে সমস্ত আর্টিস্টরা আর্ট কলেজ থেকে পাস আউট করে এসে একটু অহংকার করে, তারা যাদের বই দেখে পড়াশোনা করে বড় হয়েছে, আর্টিস্ট হয়েছে, সেই সমস্ত আর্টিস্টরা কিন্তু কোনো আর্ট কলেজে যায়নি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো অ্যাকচুয়ালি আর্টিস্ট একটা প্রথা একটা, কিন্তু আমরা ছোটোবেলা থেকে নিজে পেরেক পোতা, বাটাম কাটা, দড়ি বাঁধা, এটাও তো একটা প্রশিক্ষণ। আমার তো না, অত এমনি knowledge নেই। ব্যক্তিগতভাবে কখনো যখন একই শিল্পীদের মঞ্চে থাকা সেটা হয়, তখন সেটা কি হয়? আলোচনা না করাই ভালো। সেটা তো করেই। আমার সিনিয়র কিছু মানুষ যাদেরকে আমি পুজো করি, দেবতা ভাবি, হ্যাঁ, তারাও আর্ট কলেজ নয় বলে আমাদের অবহেলা করে। সে তো আছেই। সেসব আর কেন এসব প্রসঙ্গ তুলে দরকার নেই। না কিন্তু যেহেতু তোমার কথাতে বারবার আসে যে আমি কোনো আর্ট কলেজে পাস করিনি, প্রথমেই বলে দেওয়া হয়। আমি এই জন্যে বলে দিই, এই কারণটা যে মানুষের ভাবনা চিন্তা জায়গা থেকে থাকে তো অনেক সময় যে আমাকে, যেমন আমি বলি আমি দুর্গাপূজার কাজ করি, এরকম থিম মেকার, আমাদের এই ফ্রেম হাউসে বসে যখন বলি তখন আপনি কোন কলেজ থেকে পাস করেছেন, ঠিক, মানে এটা তো আসে। ঠিক। কিন্তু আর্ট কলেজ থেকে আসা মানে তোমার একটা প্রথাগত শিক্ষা আছে, তোমার একটা চর্চা ছিল, হুম, তুমি ট্রেন্ড হয়ে এসছো। ঠিক। কিন্তু তাতে অনেক বিপদও আছে। ধরো যারা ট্রেন্ড হয়ে আসে তারা অনেক কিছু সাহস দেখাতে পারে না, আমরা পারি। আমরা একটা ভাঙা কাঁচকে নিয়ে একটা কাজ করতে পারি, ঠিক। আমরা একটা জিনিস না জেনে করে ফেলি। তোমাকে ধরো একটা কাজ করতে দেওয়া হয়েছে, একটা ঘর আছে খালি, সেই খালি ঘরটা অনেক দিন ধরে পড়ে আছে এবং সেখানে জঞ্জাল ফঞ্জাল হয়ে আছে। তোমাকে একটা বালতি, একটা মগ, একটা ঝাঁটা দিয়ে বলা হলো যে সোমনাথ, এই ঘরটা একটু পরিষ্কার করে দাও তো। তো তুমি বলে হ্যাঁ ঠিক আছে, বিমলদা বলেছে করেই দিই বলে ঘরটা খুলে ফুলে পরিষ্কার করে দিয়ে তুমি চলে এলে। এইটাই যদি আমি তোমাকে বলতাম যে সোমনাথ, এখানে একটা ঘর আছে অনেকদিন ধরে পড়ে আছে, ঘরটা তুমি একটুখানি এটা পরিষ্কার করে দাও, একটু সাবধানে করো, একটা সাপ ফাপও থাকতে পারে, কেন 2-1 দিন আগে দেখা গেছে সাপটাকে। এবার তুমি আমাকে বলো, তুমি যে স্পন্টেনিয়াস ওই স্বতঃস্ফূর্ততার সাথে গিয়ে ওই যে বালতি ফালতি ঝাঁটা ফাঁটা নিয়ে যে ঘরটা পরিষ্কার করে চলে এসেছিলে, তুমি কি আর সেটা করতে পারবে? দেখো, প্রত্যেকটা জীবনের না কিছু ফিলোসফি থাকে, আর মানে আলাদা আলাদা পার্সনের ক্ষেত্রে, আর কিছু থাকে কমন প্রত্যেকের। মানে যে কোনো জীব, মানে আমি হয়তো খুব ফিলোসফিক্যাল কথাবার্তা বলছি প্রফেসরদের মতো, মানে করবে, অপরাধ নেবেন না আর কি সবাই। সেটা যে প্রত্যেকটা প্রাণীর না কিছু নিজস্বতা থাকে, তো তার আচার ব্যবহারে শুধু বলছি না আমি, মানে তার ভেতরের কথা বলছি আমি। সেই রকমই জানবে কিছু কমন ফ্যাক্টরও থাকে। আমরা দেখি না, ধরো উত্তরে হাওয়া পাই, দক্ষিণে হাওয়া পাই,
ঘূর্ণিঝড়ও পাই। তো এগুলো তো নেচার, আমাদের জীবনও তাই। কিন্তু আমার মনে হয় অনেস্টলি যদি ধরো তুমি নিজেকে নিজেকে তৈরি করতে পারো সব জায়গা থেকে দাঁড়িয়ে, তোমাকে কেউ ফেলতে পারবে না। তার জন্য তোমাকে সৎ থাকতে হবে, তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। সৎ থাকা মানে কিন্তু এরকম সৎ না যে আমি চুরি করছি না, মিথ্যে কথা বলছি না, ডাকাতি করছি, তা না। সৎ মানে নিজের কাছে নিজে সৎ থাকতে হবে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই হচ্ছে তোমার মানে আমাদের দুর্গা আর কি। এই মহিলা যদি মানে আমাদের সংসারে না থাকতো আর কি, তাহলে আজকের আমি, ওই যে আমার ছেলে মেয়ে যা কিছু দেখছো না সব, এটা এক ঘন্টা বানিয়ে বলছি না, আমি বুঝতে পেরেছি, সেই ধর এটা ডিজার্ভ করে এই মহিলা। অনেক স্যাক্রিফাইসের জন্যই তো আজকে এটা এসছে না। তো আমার পুরনো গল্প সব শুনে সেটাই। তো 87 সাল থেকে আমার সঙ্গে আছে। 87 আমাদের কিন্তু 38 হয়ে গেল। তো আমরা ডায়েরিতে কি করি, রেগুলার যে আমাদের জিনিসগুলো নোট করি। তো আমার ক্ষেত্রেও যখন একটা প্যান্ডেলের কাজ নেওয়া হয়, সেদিন থেকেই তো ব্যাপারটা কনসিভ হয়, ঠিক কী হবে কেমন হবে, সেটা একটু রেগুলারাইজ লিখে রাখা আর কি। সবসময় অন্যান্য কাজে কর্ম থাকলেও তো সবসময় মনে থাকে না, বা এক্ষুনি হয়তো একটা জায়গায় স্কুটারে করে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে একটা মাথায় ক্লিক করলো যে এই বিষয়টা, সেটা তো আর পরে 2 দিন বাদে তো ভুলে যাব। সঙ্গে সঙ্গে সেদিনকে রাত্রে বাড়িতে এসে ওই খাতার মধ্যে লিখে দিই। খাতা যদি সঙ্গে থাকে হয়তো কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে সেটা নোট করি। আচ্ছা, এখান থেকে আমি দুটো সালের আমি দেখতে চাইবো। একটা হচ্ছে শিব মন্দির 2016, আর একটা হচ্ছে চোরবাগান। আমি দেখতে চাইছি ভিতরে কি আছে লেখা। চোরবাগান এখন এগুলো দেখানো যায়, কেন এখন তো 2016 শিব মন্দির মানে হচ্ছে চৌখপি বলছে। হ্যাঁ, এখন তো চৌখপি বলছি, পাঁচশো খাতা তো এটা না, একটু দেখতে ইচ্ছে করছে। শিব মন্দির 2016 এটা। আর চোরবাগান 2022। চোরবাগান 22 হচ্ছে তোমার, চোরবাগান 2022। এই যে আচ্ছা, একটা ডায়েরি হয়, তাতে আবার প্রিন্ট করে রাখা হচ্ছে। হ্যাঁ, এটা 16 সালে তখন এই অভ্যাসটা ছিল না, পরবর্তীকালে এসছে আর কি। তো এটা আগে থেকেই এসছে। তারপরে এগুলো খুব ইন্টারেস্টিং হয়, যেমন এই যে এবছরের একটা খাতা তৈরি হয়েছে, সেটা যেমন ওদের এই লোগো দিয়ে এইভাবে করা হয়েছে। তো এরকম করা হয়, এটা ভালো লাগে আর কি নিজের, যেহেতু আমি প্রিন্টিং লাইনের লোক বা ধরো গ্রাফিক্সের লোক। তো এই যে খাতাটা খুলে যখন শুরু করবো লেখা, তার আগে একটু ইন্সপায়ার হওয়া। এই ছবিটা ওদের ইচ্ছেতেই করা হয়েছিল। আমি আমার ছবি কোনোদিন কোনো ব্যানার হোর্ডিংও লাগাইনি, আর কিছু হয়নি। তো যাই হোক, এটা তো 2022-এর যে কাজটা তোমরা অন্তর্শক্তি বলে জানো, যেটাতে ওই কাঁচের ভাঙা কাঁচ দিয়ে কাজ হচ্ছে। 2020 সাল থেকে যে কাজটা কনসেপ্ট করে করে লাস্টে 22-এ হলো, যেটা বলছিল, যেটা কথা হচ্ছিল, সেটারই এটা খাতা। এটাই রেগুলার যেমন এক একটা করে অঞ্চল তৈরি হয়, এটা সব শিল্পীরই তার নিজের মতো করে করে। আমি একটা খাতা এরকম বানাই মোটা সোটা দেখে, যাতে এখানে কে কত টাকা পায় সেটাও লিখি, কত কি ভাবনা আছে সেটাও লিখি, আবার কে কাজ করতে করতে বাড়ি চলে গেল, কথা দিয়ে এলো না, সেটাও লেখা হয়। আবার কোন কর্মকর্তা হয়তো প্যান্ডেলে ঢুকে ভুলভাল কিছু কথা বলে চলে গেছে, সেটা আমার আঘাত লেগেছে বা খারাপ লেগেছে, সেটাও একটা জায়গায় এরকম নোট করা থাকে যে অমুক লোক আজকে এই বলে গেল, তাতে এটা আমি আশা করিনি ওনার থেকে, বলে নিজেকে একটু হালকা করা বা হোয়াট এভার। তো সেইটা, এটা খাতা, এটা বলতে পারো এটা আমার একদম খুব 1 বছরের একটা সঙ্গী আর কি। হ্যাঁ, সেটা থাকে সেই রকম। এটা 16 সালে ছিল, যেমন চৌখপির এই যে কাজ তোমরা দেখেছো, ধরো এই যে কার্ডগুলোকে কেটে 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 বসানো, সেটার এরকম একটা প্ল্যানিং ছিল। এটা অসুর। আমি ড্রয়িং খুব একটা জানি না, কিন্তু ওই স্ট্রাকচারাল ড্রয়িংগুলো পারি, এবং স্ট্রাকচারাল ড্রয়িং আমার প্যান্ডেলে যতগুলো আছে সেগুলো আমিই করি। এবার আস্তে আস্তে এই চৌখপির সাইনেজ তৈরি হচ্ছে, কি লেখা হবে, কীরকমভাবে সাইনবোর্ডটা হবে, তার কী ক্যাচ লাইন হবে, সেগুলো স্টাডি চলছে এইভাবে। যেটা এখানে লেখা হয়েছিল সেটা কি আলটিমেটলি হলো না, সেটা আরও উত্তীর্ণ হলো, আরও বেশি ডেভেলপ করলো, নাকি সেটা
যতটুকু কনসেপ্ট করেছিলাম সেটা কিছুই হলো না। যদি কিছুই না হয় তাহলে সেটার দিকে নজর দিতে হবে, যাতে পরবর্তীকালে যখন ভাবনা চিন্তাগুলো এগুলো হচ্ছে আমার সেটা হবে, সেটা তখন মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছি। আমি ডিজাইনটা দেখার চেষ্টা হ্যাঁ, করব। এইটা হচ্ছে তোমার ঠাকুরের দুটো সাইডে দুটো ছিল, আচ্ছা আচ্ছা। আর এইটা ওই মেন হলটার সাইডে ছিল। শাল গাছের খুঁটি, পাতা কাঠ। পাতা কাঠ হচ্ছে একটা কাঠের পাতলা একটা কাগজের মতো অংশ পাওয়া যায়। এই যে লাইটের পকেট, চাকিদার থেকে শেখা। এই যে এখানে যে কাজটা করা হচ্ছে হ্যাঁ। সেই কাজটা দেখবে কি করে, তার জন্য একটা এরকম স্ট্রিপ দিয়ে একটা পকেট তৈরি করে দেওয়া হলো, সে তার ভিতরে লাইট ঢোকানো থাকবে, এইভাবে আর কি। এখানে আমি একটা ওই নিচে চোর বাগানেরটা দেখি একটু। চোর বাগানে একটা দেখছি বোতল রয়েছে কাটা। এই এখানে কি নাম্বার লেখা চোরবাগানের, রয়েছে? হ্যাঁ চোরবাগানের এই কাজটা তো বহু মানে 2 বছর 3 বছর ধরে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ তো তারপরে ফাইনালি যখন এটা হলো হ্যাঁ। তখন এই খাতাটা হয়েছে। এর আগে ওই খাতা করতে গিয়ে আবার অন্য ডিজাইন চলে এসেছিল। এই যেমন কি এই যে শেপগুলো হবে সেগুলো এখানে আগের থেকে লেখা হ্যাঁ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওই চোরবাগানের যেটা আমরা মূলত ওখানে বেশি দেখেছি হুম সেটা যে ওই একটা বিয়ারের বোতলকে হুম। কেটে 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 তার বিভিন্ন পার্টকে আমরা কাজে লাগিয়েছি। এই যে। হ্যাঁ, সেইটার প্ল্যানিংটা ছিল এরকম, একটা এই যে বোতল, আচ্ছা এই বোতলগুলোকে এতগুলো অংশে ভাগ করা হয়েছিল, আর প্রত্যেকটা অংশের এক একটা নাম দেওয়া হয়েছিল আমাদের নিজেদের জন্য, ওই যারা কাজ করবে তাদেরকে বোঝানোর জন্য। ঠিক। কেন একটা অংশ ধরো আমি বলতে পারি যে মাঝখান দিয়ে কেটে ফেল, তাহলে দুটো অংশ হলো, তাহলে দুটো হলে তো এইটুকু মুখে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন অনেকগুলো পার্ট হচ্ছে তখন কি হচ্ছে, তখন ওই এখানে জি মানে কিন্তু গ্রিন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে জি মানে গ্রিন বোতল, আর হচ্ছে বি মানে ব্রাউন বোতল। মানে বিয়ারের বোতল দুটো রঙই হয় জেনারেলি, আর একটা ব্লু হয়, কিন্তু সেটা বোধহয় আলাদা করে আমরা নিইনি। তো ওই G11 মানে হচ্ছে গ্রিনের 11 আমার শুদ্ধ মুন্ডুটা, এরকম করে ভাগ করে করে আলাদা আলাদা করে সব করা হয়েছিল। করে এটা ওই ডব্লু মানে হচ্ছে হোয়াইট, সাদা বোতল কিছু কাটা হয়েছিল, সসের বোতলের সব। এইগুলো আমরা 2 বছর ধরে কেটেছি, কেটে তারপরে ওগুলো জড়ো করেছিলাম, তারপরে তো কাজটা আচ্ছা, হলো। এতগুলো জোগাড় কিভাবে করা হয় বোতল বা এ? বিয়ারের বোতল তো অ্যাভেলেবেল, কেন আমাদের সোসাইটিতে তো লিকুইড এখন খুব পপুলার। না না, আমি যেটা বলতে চাইছি না। আমি বলছি তুমি যেহেতু মেটেরিয়াল নিয়ে কাজ করো, ধরো কখনো কাঠ নিয়ে বলছো, তখন এই হিউজ কাঠ বা হিউজ কাঁচের বোতল বা ভাঙা কাঁচ, এগুলো কালেকশন কি করে হয় এগুলো? এটাও তোমার ওই স্টাডির মধ্যে পড়ে, যে ধরো আমি একটা মেটেরিয়াল যখন সিলেক্ট করছি হুম হুম হুম। তখন তার আগে দেখে নিতে আছে যে অ্যাভেলেবিলিটি কী আছে। আচ্ছা। তোমাকে একটা ইন্টারেস্টিং গল্প বলি। হ্যাঁ। সেটা যে 2023-এ আমি একটা কাজ করেছি, দাঁড়াও তোমায় দেখাই 1 মিনিট। বরিশা সর্বজনীন, আচ্ছা। 2023। হ্যাঁ। এটা আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল। ঠিক। আমি এদের সাথে কথা হয়েছিল, এরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে, মানে বুঝতে পারছো, মানে দুর্গা পুজো তারপরে চন্দননগরের কালী পুজোরও আগে হুম। গিয়ে অ্যাডভান্স করে আমার সাথে কাজ হয় 2023, এই আমাদের বেহালাতেই। বরিশা ক্লাব আর বরিশা সর্বজনীন আলাদা? হ্যাঁ, উল্টো দিকে বরিশার। ঠিক। তো এখানে এটাও অনেক দিন ধরে আমাকে চাইছিল, তো আমি ওই জায়গাটা ফাঁকা ছিল ওই বছরটা, ওদের রাজি হয়েছিলাম। তো এটা কাজ করেছিলাম। আমার খুব প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে যে রিভার বেডে নর্থ বেঙ্গলে যে পাথরগুলো পাওয়া যায়, ঠিক। সেই পাথরগুলো, এই যে এই পাথরগুলো, হ্যাঁ হ্যাঁ। এইগুলোরই ছোট বড় সব, এই যে, আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইটারই এইরকম সাইজ, এরকম বড় সাইজ, এরকম বড় সাইজ, 100 টন পাথর নর্থ বেঙ্গলে গিয়ে 3-4 বার ধরে ঠান্ডার সময় ঠিক। রিভার বেডে নেমে নিজে বেছে পছন্দ করে ভেন্ডারকে দিয়ে অফিসিয়াল কাগজপত্র করিয়ে 4 লরি মাল আনিয়েছিলাম এখানে। বুঝতে পেরেছি। এটা যে কোনো একটা অবাঞ্ছিত, মানে অনিবার্য কারণবশত সেই প্যানেলটা আমি আমার মনের মতো করে করতে পারিনি। সে কিছু ক্লাবের অসহযোগিতা বা অনেক কিছু ফ্যাক্টর, সেটা আমি আলোচনার মধ্যে আনছি না। ঠিক। কিন্তু এই রকমই ধরো কিছু কিছু মেটেরিয়াল আছে
যে মেটেরিয়ালগুলোকে তুমি ড্রিম আছে তোমার স্বপ্ন, কিন্তু সবসময় দানা বেঁধে ওঠে না, সবসময় করা যায় না। যেহেতু পুজো 2026 পুজো হবে, 2026 পর 2027-এর যে বুকিংটা 2026-এই লাস্ট হয়ে যায়, এই মোটামুটি লক্ষ্মী পুজোর নাগাদ। হ্যাঁ, ওই লক্ষ্মী পুজো কালী কালী পুজোর পুজোর মধ্যে নাগাদ আরামসে হয়ে যায়। হয়ে যায়। তাহলে কি এটা ঠিক যে এইবারই লাস্ট তোমার বুকিং অন থাকবে, তারপর আর পুজোর বুকিং নেবে না? না, এটা তুমি যে প্রসঙ্গে তুমি কথাটা জানতে চাইছো, আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে 2027 সালের পরে আমি আর দুর্গাপুজোর প্যান্ডেল যে ফরম্যাটে বানাচ্ছি, এই দুটো করে খাতা বানিয়ে ক্লাবের সাথে ভিজিট করে, ক্লাবে গিয়ে 6 ঘন্টা ধরে পড়ে থেকে, ঠিক। স্কুটার চালিয়ে গিয়ে রেগুলার ঘর থেকে খাবার নিয়ে গিয়ে খাওয়া, বসে প্যান্ডেলেই খেয়ে, এইটা থেকে আমি অব্যাহতি চাইছি। এই কারণে, কারণ তুমি তো জানো 1977 সাল থেকে আমার জীবিকা শুরু হয়েছে পয়সা রোজগার করার, তো সেটা 50 বছর পূর্ণ হবে। প্লাস ধরো বলতে পারো যে যে কোনো কাজ, সৃষ্টির কাজ, যতক্ষণ তুমি সৃষ্টিতে থাকো বা আছো এবং সেটা ফুল ফ্লেজে আছো, সেখান থেকেই বোধহয় স্টপ করা দরকার। কেন, তুমি যদি নিজে ফুরিয়ে যাওয়ার আগে তুমি যদি নিজেকেই ওখানে স্টপ করে দাও, তাহলে বোধহয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। সেটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে পুজো সেক্টরে আমি তো কোনো জীবিকায় বহুদিন ধরে টেনে আনিনি। যা শুরু করেছিলাম আর আজকে যা করছি, কিছুটা একঘেয়েমি কাজও তো করে। তারপরে 62 বছর বয়স, আমার তো 1964 সালে জন্ম, তো সেটা একটা ফ্যাক্টর করবে আস্তে আস্তে। যদিও 62 এখন লোকের কাছে কোনো বয়স নয়, কিন্তু পরিশ্রমের তো একটা বয়স আমার 50 বছর হয়েছে, তাই না? কেন, লোকে তো শুরু করে পরিশ্রম ধরো 25 বছর, 26 বছর, 27 বছর থেকে বা 22 বছর থেকে। আমি তো 13 বছর বয়স থেকে শুরু করেছি, তো সেটা একটা ফ্যাক্টর করে। হাঁপিয়ে যে যাই তা না, কিন্তু মানসিকভাবে তো একটা তার পরিশ্রম হয়। সেখান থেকে দাঁড়িয়ে পুজোকে কেন্দ্র করে অনেক কিছু কাজ আছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁধ, এটা বাঁধ 10 ইঞ্চি সরা, 3 ইঞ্চি সরা, লাস্টের হ্যাঁ স্যার আসুন এই করেছি, এর থেকে হয়তো একটু রেহাই পেতে পারি। ইচ্ছে আছে 27 তারিখের 27 সালে 50 বছর হয়ে গেলে দুর্গাপুজোর এই ফরম্যাটে কাজ আমি আর করবো না। আচ্ছা, কোন ফরম্যাটে করবে সেটা এখন জানি না। আচ্ছা, তোমার সোমনাথ, এমনও তো হতে পারে, ধরো 27-এর পুজো শেষ হয়ে গেল, আমার 50 বছরের পুজো, ঢাক পিটিয়ে ঢাক গুড় করে সবাইকে বলে দিলাম যে আমি আর কাজ করব না। আচ্ছা, ঠিক আছে, ধরো বললাম, এমন তো হতে পারে যে সবাই সেটা অ্যাকসেপ্ট করে নিল যে না ঠিক আছে, আর ডাকার দরকার নেই, এমন কিছু ভালো কাজও করছে না, দরকার নেই, ছেড়ে দেয়, আচ্ছা। হয়ে গেল। না, সেরকম হবে না এই শেষ কারণে। হলো তো, অন্তত আমি তো নিজে থেকে ছাড়লাম, কেউ তো আমার ছাড়াইনি। না, সেরকম এই কারণে হবে না, কারণ এইবারেও তোমার 2টো ডায়েরি হওয়ার পরও, 3টে ডায়েরি হওয়ার পরও এখন আরো 2-3টে ডায়েরি ছিল, ঠিক আছে, যেটা তুমি ধরোনি। না, সেটা তো প্রতি বছর আমার কাছে ধরো 15-20খানা ক্লাবের অফার আসে, তো তাহলে তো নেক্সট বছর আসবে। সে তো অফার আসতে এখনো। 27 সালের কাজও আমি গত পরশুদিন রাত্রিবেলা এক জায়গায় পেয়েছি, রে বাবা। আমারটা করে দিও। এই 27 সালে তুমি আমারটা করছো, কিন্তু সেটা হয়। আবার যে এবছরে ওই ক্লাবে যে ছেলেটি এবারে কাজ করছে, সে যদি ওকে এশিয়ান পেন্টস এনে দেয়, তখন 27 বছরের বিমল সামন্ত আর ডাকবে না আমাকে। ঠিক। খুব হার্ডকোর জায়গা কলকাতা দুর্গাপুজোকে তুমি যতটা দেখো, মা 10 হাত দিয়ে খুব গর্জিয়াস প্রোগ্রাম করে দাঁড়িয়ে আছে, ওই মা দুর্গার পিছনের যে গল্প না, কলকাতা দুর্গাপুজো খুব কঠিন জায়গা। আমি ফরম্যাটটা বুঝেছি, আমি কিন্তু বলিনি দুর্গাপুজো থেকে সরে যাবো। হ্যাঁ, ফরম্যাটটা এটা এমনও হতে পারে, আমি তোমাকে অনেক ক্যামেরায় বলছি, ধরো যদি আমার মেয়ে দুর্গাপুজো কাজ করে, ঠিক, তো আমি কি ঘরে বসে থাকবো? সেটাই পারবো না। বা ধরো তুমি যদি একটা পুজো করো সামনের বছরে, ঠিক, মানে 2028-এ, আর তুমি যদি বলো বিমল দা আমি একটা কাজ করছি, আসুন একবার দেখে যান, আমি তখন তো দায়বদ্ধ নেই আমার যে আমি কোনো ক্লাবে কাজ করছি, আমি অন্য ক্লাবে ঢুকতে পারবো না, বুঝতে পেরেছি। বা তার সাথে আমি মিশতে পারবো না। দেখা আমরা যেমন পুজো চলাকালীন আমার বন্ধু বান্ধবের প্যান্ডেলে ঢুকি না, ঢুকি না, আমরা এথিক্যালি ঢুকি না, কেন একটা প্রফেশন আমাদের। একটা ক্লাব আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে গেছে, আর একটা ক্লাবকে ওকে নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে। আমি ওখানে ঢুকলাম, ও আমার এখানে ঢুকছে, ঢুকে একটা কিছু ওর ভালো লাগলো, আমারটা থেকে করে দিল, আমি একটা ভালো লাগলো, ওর থেকে কিছু করে দিলাম, হতেই পারে, ইন্সপায়ারও হতে পারে। তখন দেখা গেল দুটো মিলে গেল। না ঢুকে যদি মিলে যায় সেটা অন্য কথা। সেখানে যদি কেউ পুজো করতে গিয়ে আমাকে বলে বিমলদা ঠাকুরটা বানিয়েছি, সাজটা করে দাও, করতে দিতে পারি। তখন ওটা অনেকটা কনসালটেন্ট টাইপের হয়ে যাচ্ছে।
হতে পারে। বা যদি মনে হয় তখন তো পয়সা তো সবসময় দরকার একটা মানুষের বাঁচতে গেলে, তখন একসাথে 10টা 15টা করতে পারবো। তখন যদি মনে হয়, হ্যাঁ মানে আমার ওই দায়বদ্ধতাটা থাকছে না। দায়িত্ব না, এটা খুব বড় জিনিস, জানো তো? ঠিক। হ্যাঁ, সেটা তুমি যদি একটা দায়িত্ব নাও না, যে ভাবনা পরিকল্পনা নির্মল বিমল সামন্ত, হ্যাঁ, আর তারপর তুমি যদি দেখো যে 3 দিন প্যান্ডেলে না গিয়ে তুমি ডুয়ার্সে বেড়াতে গিয়ে বসে আছো, ঠিক। সেটা হয় না, সেটা হয়ে যায় না। বা ধরো আমার সর্দি কাশির জ্বর হয়েছে, আমি 7 দিন ঘরে বসে আছি, প্যান্ডেলটা আমার অ্যাসিস্ট্যান্ট করছে। প্রসঙ্গত বলি, আমার প্যান্ডেলে কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে না। ঠিক। ধরো আমার ছেলেরা কাজ করছে, আমি যেতে পারছি না, এর থেকে বড় দুঃখের হতে পারে? সেটাই, সেটাই। হতে পারে না। তো আমি যদি মনে করি যে এটা দীর্ঘদিন ধরে চালানোরটা ওয়াইজ হবে না, তো একটা জায়গা তো স্টপ করতে হবে। 27-এ না হয় তোমার তো 32-এও তো হতে পারতো, 30-এ হতে পারতো, 37-এ হতে পারতো। তো দেখো যাক না কি হয়। একটা টাইম বেসিক বেছে নেওয়া হয়েছে। সে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের ছবি রয়েছে, প্লাস হারমোনিয়াম রয়েছে, একতারা রয়েছে, এই এত কিছু মিউজিকের কি শখ? আমার যেমন ছোটবেলাতে ওই যে বলছিলাম না, রং তুলি কেনার পয়সা নেই বলে আঁকতে পারিনি, অভাব ছিল বলে কলেজে ভর্তি হতে পারিনি বা প্রফেশন হতে পারিনি, সেরকম আমার গান বাজনাটাও ছিল। তারপর আমার এক মাস্টারমশাই ছিলেন, সংস্কৃত পড়াতেন আমাদের স্কুলে, ধ্রুবদাস ভট্টাচার্য, এখনকার প্রখ্যাত শিল্পী যে মনোময় ভট্টাচার্য, তার বাবা উনি। তো এখন ছেলের পরিচয় বাবার পরিচয় দিচ্ছি, কিন্তু তখন বাবার পরিচয় সবাই আমরা সমৃদ্ধ হতাম, যে উনি আমাদের স্যার। স্কুলে অ্যানুয়াল ফাংশন হচ্ছে, একদিকে মনোময় গান গাইছে, একদিকে আমি আছি দাঁড়িয়ে, মাঝখানে মাস্টারমশাই গান তোলাচ্ছেন। বাহ! এই যে পরিবেশ ছিল, তো কিন্তু আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি, আমাদের অভাব বলো বা আমাদের প্র্যাকটিসের জায়গা থেকে বা পরিবেশটা থেকে পাইনি। তো সেটা ছিল সুপ্ত অবস্থায়। যেমন আর্ট ছিল, আঁকা ছিল, সেই জন্য পরবর্তীকালে দুর্গাপুজোতে এসে ওটা ফ্ল্যাশ করতে পেরেছি কিছুটা হলেও। যদিও আমাকে লোকে শিল্পী বলে না, ডেকোরেটর বলে, ভাবে। আচ্ছা, এটা বলে? বলে তো আড়ালে আবডালে বলে, আমার সামনে কে বলে? অনেকে অন ক্যামেরাও বলে যে শিল্পী নই আমি, আমি ডিজাইনার, আমি হোয়াট এভার। তো যাই হোক, এখন আমি এখন কাউকে বলিও না যে আমি গান বাজনা প্র্যাকটিসে ছিলাম, সেটা এখন বাজাই। তো হারমোনিয়াম বাজাতে পারি, তবলাটা পারি, মানে ওইটুকু ওইটুকু যতটুকু পারি আর কি শিখেছিলাম। ছোট 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 করে ওই 1 মিনিট 1.5 মিনিটের একটু মিউজিক। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আমাকে বলো, দাদা তোমাকে কাল থেকে প্যান্ডেল বানাতে হবে না, তোমাকে কাল থেকে ফ্রেম হাউসে ঢুকতে হবে না, তুমি শুধু মিউজিক বানাও, তো আমার মনে হয় আমার থেকে সুখী লোক বোধহয় খুব কম হবে। এবং সেখানে তুমি যদি আমাকে এই ফ্রিডমটা দাও যে তোমাকে টাকার কথা ভাবতে হবে না, কি করে সংসার চলবে বা কি করে তোমার ছেলেপুলেদের মাইনে হবে, বা কর্মকর্তাদের কথা ভাবতে হবে না, কি করে তোমার প্রোডাকশান উঠবে, কিছু দরকার নেই, তুমি শুধু এটা নিয়ে থাকো, আমাকে 2 বছর ফেলে দাও, একটা তো কিছু করে দেবো, সেই কনফিডেন্ট আছে আমার। তা আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে তোমার পার্সোনাল, যারা নন আর্ট কলেজে যারা দুর্গাপুজো করছে, কাদের কাদের কাজ তোমার প্রচণ্ড ভালো লাগে? অনেকেই আছে, তার মধ্যে দেখো বিশেষ কতজন মানুষ আছে যারা তো কোনো আর্ট কলেজে পড়েননি, কিন্তু তারা তো সব মাইলস্টোন কাজ করে দিয়েছে। যেমন প্রশান্ত পাল, ঠিক, অনির্বাণ, গৌরাঙ্গ কৈলা। ঠিক। তুমি যদি আমাকে ধরো, ওর মধ্যে বিমল সামন্ত আছে। এই জন্যই তো জিজ্ঞেস আমি করছি। যতগুলো কাজ করেছি আজ পর্যন্ত, তো বেশ কিছু লোকের তো নিশ্চয়ই ভালো লেগেছে, নাহলে তোমার মতো লোকই বা কেন এসছে আমার কাছে ছবি সেটাই, তুলতে? সেটাই। তো এরকম প্রচুর লোক আছে, সবার নাম হয়তো আমি জানি না। আবার এমনও হতে পারে অনেকের নাম জানি, হয়তো তারা আর্ট কলেজে গেছে কিনা সেই খোঁজ খবর নেওয়ার মতো তাগিদ আমার কোনোদিন হয়নি বা আমার প্রয়োজনে পড়েনি, সেরকম হতে পারে। কিন্তু ওটা বিষয়ই নয়, ওটা আমার মনে হয় যারা একটুখানি কলার ফলার তোলার চেষ্টা করেন যে আমরা আর্ট কলেজ প্র্যাকটিস করেছি, অমুক করেছি, আমার মনে হয় সেটা এখনকার দিনে, অন্তত এই ডিজিটাল দুনিয়ার দিনে, এগুলো কাজ করে না। আমি যদি ইউটিউব দেখে একজন বিদেশি শিল্পীর কোনো একটা কনস্ট্রাকশানই ধরো, একদম সোজা ইন্সপায়ার হয়ে পুজো প্যান্ডেলে কাজটা করতে যাই, হ্যাঁ, এবং সেটা যদি করিও, অপরাধটা কোথায়? ঠিক, আজকের আমি যা ভাবছি, এটা আমি আজকে ভাবছি না, ঠিক। এর ভাবনা বহু হাজার হাজার বছর ধরে লোকে ভেবে এসছে। সেই ভাবনাগুলো হয়তো আমার কাছে আগে পৌঁছায়নি, তাই আমি রিলেট করতে পারছি না। কিন্তু সেদিনকে যে সে যা ভেবেছে, আমি আজকে সেটাই ভাবছি। আমি একা না,
আমরা যে আজকাল ভাবছি, অনেক সময় এরকম তো হয়, আমরা একটা কাজ করেছি সেটা আরেকজনের সাথে মিলে গেছে। কী করে মিলল? আমরা খুব সহজ ভাষায় এখন বলে দিও তো পিন্টারেস্ট থেকে ও ঝেড়েছে ও ঝেড়েছে। আরে না, সেটা হয় না। যখন পিন্টারেস্ট ছিল না তখন কী করে হয়েছিল? যখন পিন্টারেস্ট ছিল না, অমর সরকার তো তুমি জানো একের পর এক মাইলস্টোন কাজ দিয়ে গেছেন। হ্যাঁ, সুবোধদা, সুবোধ রায়, হ্যাঁ, এই যে আমাদের প্রশান্ত পাল, এদের যে কাজ করার যে সেই কাজগুলো তো এখন আমরা ইউটিউবে দেখি বিদেশি লোকেরা আজ থেকে ধরো 200 বছর আগে করে গেছে, 100 বছর আগে করে গেছে। তো কি প্রশান্ত কি 100 বছর আগে দলিল দিয়ে ইউটিউব থেকে দেখে দেখে পিন্টারেস্ট দিয়ে করেছিল? তাই। এটা হয় না। তুমি কোনোদিন ভেবেছো কোনো আগে সূর্য মন্দির কী করে তৈরি হয়েছে? ভেবেছ? ভাবনি। আজকের যে কাজগুলো আমরা করছি আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর বাদে যদি কোনো দলিল কারো কাছে গিয়ে পৌঁছায়, তারা তখন এরকম ভাববে যে কী করে করলে এগুলো। এটা হয়, এটার কালের নিয়মে হয়ে যায়। মানুষের ভাবনা চিন্তা, এই তোমার মতো দেখতে অনেক মানুষ আছে পৃথিবীতে, আছে না? তা তোমার মতো ভাবনার মানুষও তো আছে। ঠিক। তোমাকে দেখতে পাচ্ছি আমি, তাই মেলাতে পারছি। তোমার ভাবনার সঙ্গে যদি আরেকটা ভাবনার কারণে মিলে গিয়ে দুটো কাজ বেরোয়, দুটো কাজ কি কপি কাজ হবে? হবে না। সেটার মধ্যে হবে, এটার মধ্যে হবে। হয়তো একই ভাবনার থেকে জন্ম নিয়েছে, সে তো হতেই তো পারে। আমি যদি এখন ধরো একটা ট্রাইবাল আর্ট নিয়ে কাজ করি, আর যদি প্রশান্ত পালও একটা ট্রাইবাল আর্ট নিয়ে কাজ করে, তো দুটোর কাজের তো একটা বেসিক মিল থাকবেই। এটা তো অস্বীকার করার কি জায়গা আছে? তাহলে কি আমি প্রশান্তর থেকে ঝেড়ে করলাম, না প্রশান্ত আমার থেকে ঝেড়ে করলাম? আমরা দুজনেই ইন্সপায়ার হয়েছি এই ফোক আর্টটা থেকে বা ট্রাইবাল আর্টটা থেকে। তো ট্রাইবাল আর্টটা আমরা উদাহরণ হিসেবে বোঝাতে সুবিধা হয় বলে বললাম। কিন্তু যখন একজন বিদেশি আর্টিস্টের কাজ আগে আমরা দেখতে পেতাম না, এখন ইউটিউবে ধরে দেখতে পাচ্ছি। এখন আমরা করলে কি মনে বলছে কপি হচ্ছে। আর যারা আগে আর্ট হিস্ট্রি থেকে পড়াশোনা করে আর পুরনো কলেজের লাইব্রেরি থেকে বইয়ের পাতা থেকে সেই সমস্ত কাজকর্মগুলো দেখে দেখে যখন কাজগুলো করতো, সেই কাজগুলো কে মেলাতে যেত? তারা যে ইন্সপায়ার হয়নি সেই কাজ থেকে কে জানতে পেরেছে, কে জানতে চাইছে? বিষয় সেটা না। বিষয় হচ্ছে যে 2025, 2026 এই সময়ের ক্ষেত্রে কলকাতা দুর্গাপুজোর একটা প্ল্যাটফর্ম, সেখানে কেন্দ্র করে কতগুলো মানুষ, এই যে নামগুলো আমি এতক্ষণ ধরে বলছি, সেই মানুষগুলোর যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা তারা কি এসে সাধারণ লোকের জন্য দিচ্ছে, কি নিজেদের জন্য তারা ওখানে করতে পারছে, নিজেদের খিদের জন্য তারা কাজ করি আমরা। সেটাই। সবসময় তো পাবলিকের জন্য কাজ হয় না। কর্মকর্তাদের ইচ্ছে কি, সেটা একটা বড় ফ্যাক্টর। আর সব থেকে বড় ফ্যাক্টর ওই যে দাদা বর্দা এশিয়ান পেন্টস, তার কি ইচ্ছা, সেই সবটা মিলিয়ে টিলিয়ে যে একটা আর্ট প্র্যাকটিস তৈরি হচ্ছে এখন আমাদের শহরে এই মুহূর্তে, সেটার মধ্যে আমরা গুটি কয়েক মানুষ এবং আরও বেশ কিছু মানুষ আমাদের পেছনে আরও আছে, তারা সবাই মিলে যে লড়াইটা লড়ছে বা যে প্র্যাকটিসটা করছে, সেখান থেকে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, অর্থাৎ আর্টের ক্ষেত্রে কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, তো কী যায় আসে ভাই? আমি যখন একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি তখন আমি জানতে পারছি যে ওই ছেলেটা কি ট্রেনিং নিয়ে এসছে কি না ট্রেনিং নিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি বলো তো তুমি, সেই জন্যই বললাম যে এটা আর মনে হয় আমি ওটা বলি একটু মজা করে বলি, কিছু লোক ভালোবাসে তারা নিজেদেরকে আর্ট কলেজের আর্টিস্ট বলতে, আর নন আর্ট কলেজের লোকেদের একটু ডিজাইনার বলে, একটু ভদ্র ভাষায় বলতে হয়, তাই না বললেও হয়তো পারতো আর কি। অনেকে তো ডেকোরেটরই বলে নাম ধরে। আচ্ছা। আমি একজনকে বলতে শুনেছি মা মনসার ডেকোরেটর বলতে শুনেছি। কাকে বলছেন, আমাকে না আমাদের মতো নন কলেজের যারা নন আর্ট কলেজের লোক তাদেরকে? এগুলো কষ্ট লাগে, আমি দুঃখ মানে যন্ত্রণা থেকে হয়তো তোমাকে এগুলো বলতে চাইছি একটুখানি, হয়তো ওই কষ্টটাকে লাঘব করার জন্য বলা হয়। না না না, আমি আর্টিস্ট না, আমি একজন ডেকোরেটর। এটা এইভাবে ব্যাখ্যা নিতে পারো তুমি। দুর্গা পুজো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমার অনেক লেন্দি হবে বিষয়টা। দুর্গা পুজো বলছে দুর্গা পুজো আর্ট, এখানে আমার একটা আপত্তি আছে। আচ্ছা। দুর্গা পুজো শুধু আর্ট কেন হতে যাবে, তাই না? দুর্গা পুজো একটা রিচুয়াল, সেখানে একটা মা দুর্গা আসবেন, তাকে সাজানোর জন্যই তো এই এত কিছু আয়োজন। সেটা শুধুমাত্র আর্ট হবে কেন, তাই না? তা
তা দুর্গাপুজো আর্ট বলে আমি একটা ওরকম স্টিকার লাগিয়ে দিতে পারি না সেখানে। আমি দুর্গাপুজোর আর্টিস্ট, একা আমি একটাই কাজ করছি না। একটা দুর্গাপুজোর কাজ একা কেউ করছে না। তুমি একটা কোনো ভালো প্যান্ডেলে দাঁড়িয়ে সাউন্ডটাকে অফ করে দাও তো, তোমার ভালো লাগবে প্যান্ডেলটা? যে থিমেটিক কাজ হয়, ভালো লাগবে না? অ্যাটলিস্ট তুমি যদি ওখানে একটুখানি কাঁসরের ঘন্টা, আরতির শাঁখ আওয়াজ, ঢাক বাজে, তাহলে কিন্তু তুমি রিলেট করতে পারবে যে একটা কিছু ব্যাকগ্রাউন্ড হচ্ছে। এটা ঠিক। অ্যাক্টিভিটিস হোক আর না হোক, যদি মাইকেও বাজায় ঢাক ফাঁক ইত্যাদি, তাহলে একটা পাবে তুমি। তুমি আলো নিভিয়ে দাও, 4টে হ্যালোজেন নেড়ে দাও, দাঁড়াবে তোমার প্যান্ডেল। তুমি যত বড় আর্ট কলেজ থেকে পাস করে এসে কাজ করো না কেন, দাঁড়াবে? দাঁড়াবে না। একটা ইলেকট্রিশিয়ান লাগবে, একজন ইলেকট্রিশিয়ানের বুদ্ধি লাগবে। লাইটটা কোথায় লাগালে, কোথায় গেলে ঠাকুরটা দেখা যাবে ভালো, প্যান্ডেলটা আমার কাজটা দেখা যাবে। এরকম অনেকগুলো ছোট ছোট বিষয় নিয়ে এখন একটা দুর্গাপুজো। এবং সেই দুর্গাপুজোটাকে আমি শুধু দুর্গাপুজো আর্ট বলে, আমি আর্টিস্ট, আমি অমুক কলেজ থেকে পাস করে এত বছর ধরে কাজ করছি বলে আমি সব, না, সেটা ঠিক না। সেটা কেউ বলে শান্তি পেলে পাচ্ছে, কিন্তু সেটা ঠিক না। দুর্গাপুজোটাকে অত সহজ চোখে দেখলে হবে না। এর বিশাল বড় জার্নি। কাপড় এই 5 জোয়া পেরেক, 5 জোয়া মানে জানো? 5 জোয়া মানে ইউনিটটা জানো? ছোট? হ্যাঁ, ছোটো তো বটে, কিন্তু 5 জোয়া জানো ইউনিটটা কাকে না, বলে? না, না। 1 ইঞ্চি প্লাস 1/4 ইঞ্চি, আচ্ছা, তাকে 5 জোয়া বলে। 1 জোয়া মানে কোয়ার্টার ইঞ্চি। ঠিক। এই যে 5 জোয়া পেরেক, 17 নম্বর পেরেক, মানে 17 নম্বর তার দিয়ে পেরেকটা হয়। ওইটা মেরে এরকম বাঁকিয়ে দিয়ে যে একটা কাপড়কে টান টান হ্যাঁ, করে হ্যাঁ, একটা কুঁচি দেওয়া যায়, হুম, হ্যাঁ, সেটা কি আর্ট না? ঠিক, ঠিক। ডিজাইন তো ডিজাইন, ডেকোরেটর তো ডেকোরেটর, কিন্তু সেটাও তো প্রাইম একটা প্রায়োরিটি পাচ্ছে একটা জায়গা থেকে দাঁড়িয়ে। তবে আমি বলবো দুর্গাপুজো আমাকে এবং আমার মতো অনেক মানুষকে লাইমলাইটে নিয়ে এসছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তুমি কি জানো যে এই যে যারা খুব প্রথিতযশা আর্টিস্ট, বিখ্যাত কাজ করছে, বড় বড় অ্যাওয়ার্ড পাচ্ছে, তাদের যারা মেন মিস্ত্রি, যারা এই কাজগুলোকে নামায়, তাদের স্কিল সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমার? ঠিক। কাজে তাদেরকে না এত সহজে এরকম স্টিকার মেরে দেওয়া যাবে না যে ও আর্টিস্ট নয় বা ও এটা পারে না, ওইটা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ বিমল দা। সারাদিন ধরে আজকে আমি ডিস্টার্বই করলাম বলতে গেলে সারাদিন। না, আমার তো বেশ ভালো লাগলো, কেন কি এই যে জার্নিটা, হ্যাঁ, সেটা তো মানে বলতে পেরে নিজেকে অনেক কিছু, মানে ভেতরে অনেক কিছু রিয়াকশান হলো আর কি। আমার প্রথম দেখা হয়েছিল চন্দননগরে। আমি কখনো মানে ভাবতে পারিনি যে ওই চন্দননগরের থেকে আমি কিন্তু বিমল সামন্তকে ধরতে পারতাম না যদি না আমি এখানে আসতাম, এখানে ওই গলিতে না ঢুকতাম, পুরো জার্নি যদি না দেখতাম। একটা মানুষকে বোঝা যায় না। আজকে আমি দেখলাম, নিজে সমৃদ্ধ হলাম, আমি জানি দর্শকরাও অনেক সমৃদ্ধ হলো। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কথাবার্তা থেকে আমার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো কারোরকে কিছু অন্তত এখান থেকে কাজে লাগতে পারে, একটা মানুষ যদি ইন্সপায়ার্ড একটা হয়, মানুষের যদি আমার এই আমাদের এটাই উদ্দেশ্য। কর্মকাণ্ডের সঙ্গে রিলেট করে একটা কিছু নিজেকে করতে পারে। এ এখন বাঁশি খালি আওয়াজ দেবে। তো এবারে আমার কি কাজ হবে? আমার কাজ হবে, আমি এখানে এখন কিন্তু আর হার্ডওয়্যার কিন্তু এখন মানে প্রাণ পেয়েছে। ঠিক, অর্থাৎ এখন আমার কাছে একটা বাঁশির এই ফুটোগুলোই হচ্ছে এগুলো। এইগুলো এখান থেকে যদি আমি সা টিপি সা হবে, রে টিপলে রে হবে,